আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের? কেমন আছেন আপনারা সবাই? অনেকদিন পর আবারও আপনাদের সাথে ক্লাসে দেখা হলো। আমার পরীক্ষা এবং বেশ কিছু কারণে আপনাদের সাথে দীর্ঘ সময় ধরে ক্লাসে দেখা হয় নাই। এর কারণে আন্তরিকভাবে দুঃখিত। তবে টেনশন করার কোনো কারণ নাই। আবারও পাবেন আমাকে ক্লাসে। কেননা আপনাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শেষ হলেও আপনাদের বিশ্ববিদ্যালয় ভর্তি জার্নি কিন্তু এখনো শেষ হয় নাই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা হয়তোবা আপনি আপনার আশানুরূপ দিতে পেরেছেন, হয়তোবা আপনি আপনার যে এক্সপেকটেশনটা ছিল সেই এক্সপেকটেশন অনুযায়ী প্রশ্ন পান নাই। ভিন্ন রকম একটা প্রশ্নের কারণে জাহাঙ্গীরনগরের পরীক্ষাটা আপনার মন মতো হয়নি। তবে একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, আপনার বিশ্ববিদ্যালয় ভর্তি জার্নি কিন্তু জাহাঙ্গীরনগর অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যেই সীমাবদ্ধ না। আপনার হাতে এখনো অনেকগুলো বিশ্ববিদ্যালয় আছে। এর মধ্যে অন্যতম একটা বিশ্ববিদ্যালয় হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। আমি বরাবরই একটা কথা বলে থাকি, আপনি যদি একটু গোছানো প্রস্তুতি নিতে পারেন তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা আহামরি কঠিন না। আপনি জাস্ট একটু চিন্তা করেন, জাহাঙ্গীরনগরের পরীক্ষা যারা দিয়েছেন, এবার সি ইউনিটের প্রশ্নটা অপ্রত্যাশিতভাবে ভিন্ন ধর্মী একটা প্রশ্ন এসেছে। অপরদিকে বি ইউনিটের প্রশ্নটা তুলনামূলক সহজ হয়েছিল, কিন্তু সি ইউনিটের যে প্রশ্নটা এটা বরাবরই এমনই হয়। কোনো জাহাঙ্গীরনগরের সি ইউনিটের প্রশ্নটা টোটালি হচ্ছে আনপ্রেডিক্টেবল একটা কোশ্চেন হয়ে থাকে। এই যে আনপ্রেডিক্টেবল কোশ্চেন, সো এই আনপ্রেডিক্টেবল কোশ্চেনে হয়তোবা আপনি আপনার মন মতো বা আপনার কাঙ্ক্ষিত সাফল্য নাই পাইতে পারেন। অপরদিকে আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যাও কিন্তু সীমিত। সেই দিক থেকে চিন্তা করলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা অনেক বেশি, এবং আমি আমার জীবনের প্রথম যে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার পরে বলতে পারছিলাম আলহামদুলিল্লাহ আমি একজন পাবলিকিয়ান, সেই বিশ্ববিদ্যালয়টা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। যে বিশ্ববিদ্যালয়ের সাথে জড়িয়ে রয়েছে আমার অনেক স্মৃতি, রয়েছে অনেক গল্প। হয়তোবা সময় হলে আপনাদের সাথে সেই স্মৃতি বা গল্পটা শেয়ার করব, বাট আপাতত আমরা কোনো স্মৃতিচারণ অথবা কোনো গল্পের দিকে যাচ্ছি না। আপাতত আমাদের ফোকাসটা থাকবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ জ্ঞানের প্রশ্নের প্যাটার্নটা অ্যানালাইসিস করা। সো আপনারা যারা ফার্স্ট টাইমার আছেন কিংবা সেকেন্ড টাইমার, রাজশাহী বিশ্ববিদ্যালয় আপনাদের জন্য আমি বারবার সবাইকে একটা কথাই বলেছি, জাহাঙ্গীরনগরের পরীক্ষার পরে কিংবা অন্য কোনো পরীক্ষার পরে আপনাদের জন্য সবচেয়ে সহজ যে সুযোগটা সেটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। কেননা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনের প্যাটার্নটা যদি আপনি অ্যানালাইসিস করতে পারেন, আপনাকে যে কেউ ধোকা দিতে পারে, হয়তোবা আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিটি আপনার সাথে বিট্রে করতে পারে, বাট রাজশাহী ইউনিভার্সিটি আপনাকে কখনো ধোকা দিবে না। বাট আপনাকে ওইভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটা অ্যানালাইসিস করতে হবে। আজকে আমাদের ক্লাসের মূল উদ্দেশ্যটা থাকবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ জ্ঞানের বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করা, এবং সেকেন্ড স্টেপে বা সেকেন্ড লেয়ারে আমাদের ক্লাসটা হবে হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিগত বছরে আসা কোশ্চেন সলভ করা। প্রথমে আপনাদের সাথে আমরা ডিসকাস করব, আমরা একসাথে অ্যানালাইসিস করব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিগত বছরে কোন কোন টপিক থেকে প্রশ্ন এসেছিল এবং এবছর কোন কোন জায়গা থেকে প্রশ্ন করবে। সেকেন্ড স্টেপে গিয়ে আমরা একসাথে কিছু প্রশ্ন সলভ করব, যে প্রশ্নগুলো সলভ করার পর আপনারা নিজেরাই ডিসিশন নেবেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কি আসলেই কঠিন, নাকি আপনি একটু এফোর্ট দিলে আপনার স্বপ্নের রাবিকে ছুঁতে পারবেন। চলেন তাহলে আর দেরি না করে আমরা হচ্ছে আমাদের ক্লাসের দিকে যাই। সে পর্যন্ত যেহেতু ক্লাসটা সবার জন্য উন্মুক্ত, আপনি আপনার ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে জানিয়ে দেন যে ফ্রেন্ডদের সাথে একসাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়তে চান। আপনার সেই ফ্রেন্ডকে মেনশন করে জানিয়ে দেন যাকে নিয়ে আপনি একসাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়তে চান। এটা ভাবার সুযোগ নাই যে আপনার ফ্রেন্ডকে মেনশন করলে আপনার কম্পিটিটর বেড়ে যাবে। দেখেন, আপনি অ্যাডমিশন টেস্টে হাজার হাজার কম্পিটিটরের সাথে ফাইট করবেন, সে জায়গায় আপনার পরিচিত একজন যদি আপনার বিশ্ববিদ্যালয়ে থাকে সেটা অবশ্যই আপনার জন্য একটা অ্যাডভান্টেজই হবে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা আমাদের ক্লাসের দিকে চলে যাই। আচ্ছা, প্রথমেই যদি আমরা দেখি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোন টপিক থেকে কিভাবে প্রশ্ন এসেছিল, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। সো এই কাজটা করতে হয়তোবা আপনার অনেক বেশি সময় লাগতো, এই জিনিসটা আপনাদের জন্য আমরা সহজ করে দিচ্ছি। এই টপিকটা দেখে বা এই অ্যানালাইসিসটা দেখার পরে আপনি মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য কোন টপিকটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কোন টপিকটা অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ, কোন টপিক থেকে বারবার প্রশ্ন রিপিট হয়, কোন টপিক থেকে খুব বেশি প্রশ্ন রিপিট হয় না, এর সবই আপনারা জেনে যাবেন। আচ্ছা, আর
অনেকে দেখতেছি একজন একজন করে মেনশন করতেছেন, এত কষ্ট করা লাগবে না, আপনি যদি জাস্ট হাইলাইটস করে দেন তাহলে আপনার সবগুলা ফ্রেন্ডের কাছে নোটিফিকেশন চলে যাবে। সো একজন একজন করে মেনশন না করে হাইলাইটস করে দেন। দেখেন এই যে অ্যানালাইসিস রিপোর্টটা, এটা রেডি করতে কিন্তু অনেক টাইম লাগছে। সেক্ষেত্রে আপনারা যদি না থাকেন, আমাদের অডিয়েন্স যদি না থাকে, তাহলে কি আমার মনে হবে আবার আপনাদের সামনে এত কষ্ট করে একটা অ্যানালাইসিস রিপোর্ট নিয়ে আসি? অবশ্যই না। তাই আপনাদের দায়িত্ব আপনারা পালন করেন, আমার দায়িত্ব আমি পালন করি। প্রথমে যদি হচ্ছে আমরা দেখি, সো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোন টপিক থেকে কতগুলো প্রশ্ন এসেছিল, এইদিকে আমরা আগাই। প্রথমত সাম্প্রতিক থেকে রাজশাহী ইউনিভার্সিটিতে খুব বেশি প্রশ্ন আসে না। লাস্ট ইয়ারে একটা, তার আগের বছর 3টা আসছিল, তার আগের বছর 2টা প্রশ্ন আসছিল, তার আগের 2 বছর আবার কোনো প্রশ্নই আসে নাই। তো এখান থেকে আমরা ধরে নিতে পারতেছি আপনারা যে ভুলটা করেছেন, ঢাবির জন্য সাম্প্রতিক পড়েছেন। আমি আপনাদেরকে বলেছিলাম সাম্প্রতিক গদ বাঁধা পড়ে লাভ নাই। দেখেন আমার একটা ক্লাস থেকে সাম্প্রতিকের সবগুলা কমন পড়েছিল, যদিও ক্লাসের ডিউরেশনটা একটু বেশি ছিল, 8 ঘন্টার মতো ছিল, কিন্তু সবই কিন্তু কমন পড়েছিল একটা ক্লাস থেকেই। সো সিলেক্টিভ পড়া পড়তে হবে। সাধারণ জ্ঞানের ক্ষেত্রে আপনারা মানে বারবার যে ভুলটা করেন, দেখেন এখন আপনার হাতে সুযোগ ধীরে ধীরে কমতেছে। এই স্টেজে এসে আপনি বুঝে গিয়েছেন, আপনি অনেক ম্যাচিওর। অ্যাডমিশনের শুরুতে হয়তোবা ভুল করেছেন, আপনি ছোট ছিলেন, এখন অনেক কিছু বুঝে গিয়েছেন যে সাধারণ জ্ঞান এমন কোনো বিষয় না যে আমি জাস্ট গদ বাঁধা কিছু মুখস্থ করে ফেললাম। সাধারণ জ্ঞান জিনিসটা আমাদেরকে পড়তে হবে স্ট্র্যাটেজিক্যালি, গুরুত্বপূর্ণ জিনিসগুলো বারবার পড়তে হবে। আপনাদের কি মনে আছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাসের আগে বা আমি 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 শুরুতে 2টা জিনিস বলেছিলাম, রাজধানী মুদ্রা, এগুলো বাদ দিয়ে দেন, গদবাঁধা শাল পরা বাদ দিয়ে দেন। দেখেন তো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাগুলো হলো, কোনো জায়গায় রাজধানী মুদ্রা থেকে প্রশ্ন আসছে কিনা। সো সাধারণ জ্ঞান পড়তে হবে স্মার্টলি। অ্যান্ড ঢাবিতে যে ট্রয়ের যুদ্ধ থেকে একটা প্রশ্ন এসেছিল, দেখেন আমি পুরো 5 মিনিট 7 মিনিট ধরে ট্রয়ের যুদ্ধের গল্প আপনাদের সাথে শেয়ার করেছি। বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ থেকে প্রশ্ন এসেছিল, 5-7 মিনিট ধরে আপনাদের সাথে গল্প শেয়ার করেছি। বুলেট পয়েন্ট আকারে পড়বো না, আমরা গল্পের ছলে সাধারণগুলো পড়বো। সাধারণ জ্ঞানগুলো যদি গল্পের ছলে পড়ি তাহলে আমাদের কাছে আর কঠিন লাগবে না। প্রাচীন বাংলার ইতিহাস বা প্রাচীন বাংলা, এই জায়গা থেকে গত 2 বছর প্রশ্ন আসে নাই, তার আগের বছরগুলোতে প্রশ্ন এসেছে। বাংলা উপমহাদেশে মুসলিম শাসন, এই জায়গা থেকে বিগত 3 বছরে কোনো প্রশ্ন আসে নাই, তার আগে প্রশ্ন এসেছে। ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন, এখানে আমরা যদি দেখি 23-24-এ একটা প্রশ্ন এসেছিল, এর আগে টানা 4 বছর কোনো প্রশ্ন আসে নাই। এখান থেকে আমরা একটা জিনিস অ্যানালাইসিস করি, দেখেন টানা 4 বছর বাদ পড়েছে, আপনি যদি সরাসরি বিগত বছরে যেটা আসছে ওইটাই পড়েন তাহলে কিন্তু ধরা খাবেন। দেখেন 4 বছর একটা টপিক থেকে প্রশ্ন আসে নাই, কিন্তু পরবর্তীতে কিন্তু আবার ওই জায়গা থেকে প্রশ্ন চলে আসছে। তাই কোর যে টপিকগুলো আছে, কোর টপিকগুলো আমরা স্কিপ কখনোই করব না। এরপর যদি আমরা দেখি পাকিস্তান আমল, যেটা বেসিক্যালি হচ্ছে আপনার 1947 থেকে 1971 সাল পর্যন্ত যে ঘটনা প্রবাহ আছে, এই জায়গা থেকে আপনার 23-24-এ একটা প্রশ্ন আসছিল। এর আগে বিগত আপনার হচ্ছে যে 6 বছরে কোনো প্রশ্ন আসে নাই এই জায়গা থেকে। তো 47 থেকে 71 থেকে যদি এই বছর প্রশ্ন করে, তাহলে আপনার কয়েকটা জায়গা থেকে প্রশ্ন করবে, ভাষা আন্দোলন থেকে প্রশ্ন করবে, মুজিবনগর সরকার থেকে প্রশ্ন করবে, সেক্টর পরিচিতি থেকে প্রশ্ন করবে, মুক্তিযুদ্ধ ভিত্তিক ভাস্কর্য, মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য, উপন্যাস, নাটক, চলচ্চিত্র, এই কয়েকটা থেকেই প্রশ্ন করবে রাজশাহী ইউনিভার্সিটি। এর বাইরে রাজশাহী ইউনিভার্সিটি প্রশ্ন করবে না। এবার যদি আমরা দেখি বাংলাদেশে মুক্তিযুদ্ধ পরবর্তী ঘটনাটা এবছরের জন্য গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? মুক্তিযুদ্ধ পরবর্তীতে যদিও দেখেন লাস্ট ইয়ারে 2টা, তার আগের বছর একটা, এর আগে আবার 4 বছর কোনো প্রশ্ন আসে নাই, বাট এবছর রাজশাহী ইউনিভার্সিটির জন্য এই টপিকটা গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে কি ঘটেছিল, মুক্তিযুদ্ধ পরবর্তী যে রাজনৈতিক পরিক্রমা আছে, এটার উপর আমি স্বতন্ত্র একটা ক্লাস নেই, আপনাদেরকেও নিব ইনশাল্লাহ। যে ক্লাসে আপনাদেরকে পড়াবো মূলত হচ্ছে স্বাধীনতা পরবর্তী সময়ে কারা কারা এই দেশটাকে শাসন করেছে, কোন কোন ঘটনাগুলো ঘটেছে, বিশেষ করে সংবিধানের সংশোধনীগুলা। চতুর্থ সংশোধনীটা অবশ্যই গুরুত্বপূর্ণ। সো এই যে রাজনৈতিক পটভূমির যে হচ্ছে প্রবাহ আছে, এই রাজনৈতিক পটভূমির প্রবাহ থেকে কিন্তু প্রশ্ন করতে পারে, এবার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের সংবিধান ও আইন, সংবিধান নিয়ে যেহেতু অনেক আলোচনা হচ্ছে, সংবিধান থেকে এবছরও কিন্তু আপনার হচ্ছে যে প্রশ্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে। মোটামুটি সব বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করে আপনাদেরকে সংবিধান থেকে। তো আপনাদেরকে বারবার বলে দিয়েছিলাম, যেমন হচ্ছে যে জিনিসগুলো আপনাদেরকে বলে দেই, সেটা হচ্ছে যে আপনার
সংবিধানের জনক, সংবিধানের আপনার হচ্ছে যে রূপকার বা যাই বলুক না কেন, আপনি ডক্টর কামাল হোসেন দিবেন, সংবিধান রচনা কমিটির প্রধান। কিন্তু এখানে কিন্তু বলে একটা কথা বলে দিয়েছিলাম, যদি বলে সংবিধান সংস্কার কমিটির প্রধানকে, ডক্টর আলী রিয়াজ হবে। এই প্রশ্নটা এসেছিল জাহাঙ্গীরনগরে। এভাবে ধরে ধরে আমাদের সাধারণ জ্ঞান পড়তে হবে। বাংলাদেশের সরকার ব্যবস্থা ও নির্বাচন, সো নির্বাচন থেকে এবার প্রশ্ন আসতে পারে, যদিও এই জায়গা থেকে রাজশাহী ইউনিভার্সিটি বরাবরই প্রশ্ন স্কিপ করে গিয়েছে। বাংলাদেশের জাতীয় বিষয় বলি, এই টপিকটাও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন না। 2 বছর প্রশ্ন এসেছে, তারপর হচ্ছে যে আবার 5 বছর প্রশ্ন আসে নাই, বিগত 7 বছরের দিকে যদি আমরা তাকাই। এবার যদি আমরা দেখি বাংলাদেশের জাতীয় ও প্রতিরক্ষা বাহিনী, সো জাতীয় ও প্রতিরক্ষা বাহিনী সহজ ভাষায় যদি বলে, আমরা এই যে সশস্ত্র বাহিনী এবং হচ্ছে যে এই রিলেটেড যে বাহিনীগুলো আছে, এই জায়গা থেকে গত বছর একটা প্রশ্ন এসেছিল, আবার মাঝে 5 বছর আসে নাই, 17-18 সেশনে একটা প্রশ্ন এসেছিল। এবার যদি আমরা দেখি বাংলাদেশের বাংলাদেশ পরিচিতি, এই জায়গা থেকেও বিগত 4 বছরে আসে নাই। দেন 19-20 সেশনে একটা প্রশ্ন এসেছিল, যেটা হচ্ছে আমার সেশন ছিল আর কি। এরপর আবার হচ্ছে যে আপনার তার আগে 17-18 সেশনে 2টা প্রশ্ন এসেছিল। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ, এই জায়গা থেকে শুধুমাত্র 20-21-এ একটা প্রশ্ন এসেছিল। বাকি যে সময়গুলো আছে, বাকি সময়ে এই জায়গা থেকে ওইভাবে আমরা প্রশ্ন পাচ্ছি না, বা ওইভাবে প্রশ্ন আসে নাই। আচ্ছা, এবার যদি আমরা দেখি বাংলাদেশের শিল্প, বাণিজ্য এবং অর্থনীতি, এই জায়গা থেকেও আপনার হচ্ছে যে গত বছর আসে নাই, তারপর পরের বছর আসছে। একটু আমরা থামি, হ্যাঁ, এই জায়গায় একটু খেয়াল করেন। এখানে একটা টুইস্ট দেখতে পাচ্ছেন, আপনারা যে প্রশ্নগুলো দেখেন, এই একটা প্রশ্ন বাংলাদেশের জাতীয় এবং প্রতিরক্ষা বাহিনী বিগত 4 বছরে আসে নাই, বা বিগত 5 বছরে আসে নাই, আবার চলে আসছে। এইখানে যদি আমরা সেম প্যাটার্নটা অ্যানালাইসিস করি, তাহলে এই বছর এই জায়গা থেকে প্রশ্ন আসবে। সেম সেম অ্যালগোরিদমই কিন্তু মোটামুটি কম বেশি কিন্তু ফলো করছে, এই বছর না আসলে পরের বছর আসবে। সো রাজশাহী ইউনিভার্সিটি মোটামুটি এই টাইপের একটা প্যাটার্ন ফলো করছে। আপনারা এই কাজ করা যাবে না, আপনারা বিগত বছরের প্রশ্ন পড়া মানে এমন না বিগত 3 বছরে আসছে, অ্যাটলিস্ট বিগত 10 থেকে 15 বছরের প্রশ্নটা ভালোভাবে পড়াটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। এবার যদি আমরা দেখি বাংলাদেশের বনজ সম্পদ, এই জায়গা থেকে বেশ কয়েকটা প্রশ্ন এসেছে, জাস্ট 1 বছর আসে নাই, তাছাড়া প্রতি বছরই এই জায়গা থেকে প্রশ্ন এসেছে। বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি ও অন্যান্য থেকে মিক্স টাইপের। দেখেন, বাংলাদেশের সংস্কৃতি থেকে আপনি প্রশ্ন পাবেন রাজশাহী ইউনিভার্সিটিতে। সংস্কৃতি থেকে প্রশ্ন কেন পাবেন জানেন? রাজশাহী ইউনিভার্সিটিতে আপনার হচ্ছে চারুকলা যে ফ্যাকাল্টিটা, এই ফ্যাকাল্টিটা কিন্তু স্বতন্ত্রভাবে নাই। সো রাজশাহী ইউনিভার্সিটির এই ইউনিটের আন্ডারেই কিন্তু আপনার এই চারুকলার ফ্যাকাল্টির যে আপনার এক্সামটা হয়ে থাকে। সো সেক্ষেত্রে আপনার হচ্ছে যে আপনার অবশ্যই আপনার বাংলাদেশের প্রত্নতত্ত্ব, বাংলাদেশের সংস্কৃতি, শিল্পকলা, বিশেষ করে হচ্ছে যে বাংলাদেশের যে চিত্রশিল্পী আছে তাদের চিত্রকর্ম, এই জিনিসগুলো আপনাকে একটু ভালোভাবে পড়ে যেতে হবে, এবং আমি হাইলি রেকমেন্ডেড করব আপনি রাজশাহী ইউনিভার্সিটির আগে এই জিনিসগুলো একটু ভালোভাবে পড়ে যাবেন। আচ্ছা, এবার যদি আমরা দেখি আচ্ছা, বাংলাদেশের কবি, সাহিত্যিক, দেন হচ্ছে সাহিত্যকর্ম উপাধি, ছদ্মনাম, পত্রপত্রিকা, এই পার্টটা রাজশাহী ইউনিভার্সিটির জন্য একটু ভালোভাবে পড়বেন। যদিও আমি হচ্ছে সাধারণ জ্ঞান ক্লাস নিচ্ছি, আমি আপনাদেরকে আরেকটা পার্ট বলে দিই যেটা আসলে সাধারণ জ্ঞানের সাথে কিছুটা রিলেটেড। আপনারা হচ্ছে বাংলা সাহিত্যটা ভালোভাবে পড়বেন, হ্যাঁ। রাজশাহী ইউনিভার্সিটির জন্য বাংলা সাহিত্যটা একটু ভালোভাবে পড়বেন। বাংলা সাহিত্য একদম ডিপলি যে পড়বেন এমন না, বাংলা সাহিত্যের প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, এই জায়গায় বেসিক কিছু জিনিস আছে। যেমন আমরা যদি একদম প্রাচীন যুগে চলে যাই, প্রাচীন যুগের ডিউরেশন, চর্যাপদ সম্পর্কে একটু বেসিক পড়া পড়েন। চর্যাপদের অপর আরো একটা নাম আছে চর্যাশ্চর্য, বিনশ্চয়, এই সম্পর্কে জানেন। দেন অন্ধকার যুগ সম্পর্কে জানেন। অন্ধকার যুগের যে 2টা নিদর্শন আছে, আপনার হচ্ছে রামাই পণ্ডিতের শূন্য পুরাণ, হলায়ত মিত্রের শেখ শুভদয়া, এই 2টা। দেন অন্ধকার যুগের পরবর্তী সময়ে মধ্যযুগে যে বেশ কয়েকটা সাহিত্যিক নিদর্শন আছে, ময়মনসিংহ গীতিকা থেকে শুরু করে অন্যান্য যে সাহিত্যিক নিদর্শনগুলো আছে, মঙ্গল কাব্য, এই সবগুলো আপনারা একটু ভালোভাবে দেখেন। সর্বশেষ হচ্ছে আধুনিক যুগ সম্পর্কে একটু দেখেন। এই বেসিক যে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো আছে, যুগ সন্ধিক্ষণের কবি বলা হয় কাকে, এই টাইপের জিনিসগুলো রাজশাহী ইউনিভার্সিটির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওকে, এবার যদি আমরা দেখি আপনার হচ্ছে যে আন্তর্জাতিক কয়েকটা সভ্যতা ও ধর্ম।
সভ্যতা থেকে রাজশাহী ইউনিভার্সিটিতে জাস্ট লাস্ট কয়েক বছর প্রশ্ন না আসলেও তার আগে দেখেন অনেকগুলো প্রশ্ন এসেছে। সো এই সভ্যতা আপনার জন্য গুরুত্বপূর্ণ। যেমন হচ্ছে প্রাচীন সভ্যতার যে বিবরণটা আছে, এই প্রাচীন সভ্যতার বিবরণটা আপনারা একটু ভালোভাবে পড়বেন। পৃথিবী পরিচিতি, এইটা বেসিক আপনারা তো পড়েছেন। এটা আসলে দেশ পরিচিতির মধ্যে আপনারা হচ্ছে যে এখান থেকে সব না, হ্যাঁ, এখান থেকে গুরুত্বপূর্ণ দেশগুলা, হ্যাঁ, গুরুত্বপূর্ণ দেশসমূহ পড়তে হবে আপনার। দেশ পরিচিতি থেকে আপনি গুরুত্বপূর্ণ দেশসমূহ পড়েন। সবগুলো দেশ পড়া যাবে না, আলোচিত এবং গুরুত্বপূর্ণ দেশ। আমরা যদি বলি আলোচিত এবং গুরুত্বপূর্ণ দেশ, বর্তমানে সবসময়ই আলোচিত গুরুত্বপূর্ণ কে কে রয়েছে? রাশিয়া, চীন, যে দুইটা হচ্ছে ইউএস এর রাইভাল। এইদিকে যদি হচ্ছে আমরা দেখি যুক্তরাষ্ট্র, যুক্তরাষ্ট্র মানে সুপার পাওয়ারের মধ্যে এই তিনটা যারা হচ্ছে যে কনফ্লিক্টে জড়িত আছে। এরপর আপনারা পড়েন হচ্ছে মধ্যপ্রাচ্য সম্পর্কে পড়েন। মধ্যপ্রাচ্য থেকে হচ্ছে বেশ কয়েকটা দেশ, ইরাক ইরানটা একটু ভালোভাবে পড়েন, ইসরায়েল ফিলিস্তিনটা পড়েন। এরপর হচ্ছে যে আপনারা তুরস্কটা পড়েন, তুরস্কর পরে হচ্ছে যে সিরিয়া তো পড়তেই হবে, লেবাননটা সম্পর্কে জানতে হবে। ওইদিকে তো ইউক্রেন সম্পর্কে একটু জানবেন। আর আমাদের এইদিকে ভারত, পাকিস্তান, চীন, এই কয়েকটা সম্পর্কে, চীন অলরেডি বলেছি। তো এই কয়েকটা আর কি আলোচিত দেশ সম্পর্কে জানলেই হয়ে যাচ্ছে আপনার। আচ্ছা, এবার যদি আমরা দেখি দেশ পরিচিতি, অঞ্চল পরিচিতি, বিশেষ কিছু অঞ্চল আছে এই অঞ্চল পরিচিতি যেটা আমরা মহাদেশ পরিচিতির মধ্যে পড়ি। এরপর আপনার জাতিপুঞ্জ, জাতিসংঘ, সংস্থা, সংগঠন, এই তথ্যটা এই পার্টটা ভালোভাবে পড়বেন। এখান থেকে রাজশাহী ইউনিভার্সিটি প্রশ্নই করে। যুদ্ধ, বিপ্লব, অন্যান্য, দেখেন এই যুদ্ধ, বিপ্লব, অন্যান্য এই টপিকটা অনেক কঠিন লাগে আপনাদের কাছে। তারপরে এই জাতিপুঞ্জ, জাতিসংঘ, এই টপিক পড়তে 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 কেউ কেউ মনে করেন সাধারণ জ্ঞানের কোর টপিকই এই দুইটা, বাট বাকিগুলা পড়েন না। দেখেন আপনার এই জায়গা থেকে একটা বা দুইটা প্রশ্ন আসবে, আন্তর্জাতিক সংস্থা সংগঠন থেকে এরকম একটা বা দুইটা প্রশ্নই আসবে। সো বাকি যে অ্যানালাইসিসটা আছে এটা জাস্ট এক নজরে যদি আমরা দেখি, আপনার আবহাওয়া, জলবায়ু, পরিবেশগত ইস্যু, এই পরিবেশ ইস্যু এটা গুরুত্বপূর্ণ। বিশ্ব অর্থনীতি, আমদানি রপ্তানি রিলেটেড তথ্যটা একটু দেখতে হবে। চুক্তি সম্মেলন এইবার দেখবেন। দেন প্রণালী সীমারেখা, যেটা আপনারা অনেক টাইম দেন, বাট এই জায়গা থেকে প্রশ্ন আসতেও পারে, নাও আসতে পারে। ওকে, বাকি অ্যানালাইসিসটা আপনারা হাতে পেলে একটু দেখে নিন। আমরা হচ্ছে যে চলেন এবার ক্লাসে চলে যাই। আমরা সরাসরি ক্লাসে চলে যাই। ক্লাসে চলে যাওয়ার আগে আপনাদের জন্য একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট দিই, দেন হচ্ছে আমরা এমসিকিউ সলভ ক্লাসে চলে যাব। সেটা হচ্ছে যে আপনাদের জন্য অল ইন ওয়ান একটা কোর্স রয়েছে। অল ইন ওয়ান কোর্সটা হচ্ছে মূলত চট্টগ্রাম ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, গুচ্ছা এবং ন্যাশনাল ইউনিভার্সিটির জন্য একটা কোর্সের মাধ্যমে আপনারা সবগুলা সমাধান পেয়ে যাবেন আর কি। এখানে 100টা লাইভ ক্লাস পাচ্ছেন আপনি, সাপ্তাহিক এক্সাম পাবেন, ক্লাস শেষে একটা ক্লাস টেস্ট পাবেন, 50টা ফাইনাল মডেল টেস্ট, 30টা টপিক বেসড এক্সাম, এর পাশাপাশি রেকর্ডেড ক্লাস, প্রশ্ন ব্যাংক সলভ ক্লাসও পাবেন আপনি হচ্ছে এই একটা কোর্স থেকেই। সো আপনারা যারা হচ্ছে যে এই সময় প্রস্তুতিটা কিভাবে গোছাবেন এই জিনিসটা বুঝে উঠতে পারতেছেন না, তাদের জন্য এটা হইতে পারে একটা বেস্ট অপশন। সো এইটার কোর্স ফি হচ্ছে, এই অল ইন ওয়ান কোর্সের কোর্স ফি হচ্ছে 2000 টাকা। 2000 টাকা হচ্ছে কোর্স ফি। সো আপনারা যদি হচ্ছে ভর্তি হন, যত আপনার ডিসকাউন্টে এখন ভর্তি হইতে পারবেন মাত্র 999 টাকায়। মাত্র 999 টাকায় আপনারা হচ্ছে যে ভর্তি হইতে পারবেন, ঠিক আছে? আর আমার নাম যদি বলেন, আমার নাম কয় সংখ্যা? আমার নাম হচ্ছে ইজাজ, তাই তো? IZAJ, যেহেতু 4টা সংখ্যা তাইলে 999 থেকে 4 বাদ দেন। আমার নাম বললে আপনি ভর্তি হইতে পারবেন 995 টাকায়। আপনার জন্য 4 টাকা আরো কম রাখা হবে নাম বললে, ঠিক আছে? ওই 4 টাকা দিয়ে আপনি চকলেট কিনে খাবেন 4টা। ওকে, এরপর যদি হচ্ছে আমরা দেখি, চলেন আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো একটু আপনার হচ্ছে যে সলভ করি। প্রথমত যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে পিডিএফ যদি পেতে চান সেক্ষেত্রে আপনাকে ক্লাসটা শেয়ার করতে হবে। আপনারা যারা ক্লাস শেয়ার করবেন তারা হচ্ছে পিডিএফটা পাবেন। আচ্ছা, এবার যদি আমরা দেখি বাংলাদেশের ভূপ্রকৃতিক অঞ্চল, কোন অঞ্চলটা সবচাইতে প্রাচীন? আপনারা আনসার করেন প্লাইস্টোসিন চত্বর, টারশিয়ারি যুগের পাহাড়, মেঘনা প্লাবন সমভূমি, ব্রহ্মপুত্র। আচ্ছা, বাংলাদেশের ভূপ্রকৃতিকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি যেন? বাংলাদেশের ভূপ্রকৃতি, বাংলাদেশের ভূপ্রকৃতি
বাংলাদেশের ভূপ্রকৃতিকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? 3 ভাগে ভাগ করতে পারি। বাংলাদেশের ভূপ্রকৃতিকে 3 ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে ভাগ করতে পারি? 3 ভাগে। ফার্স্ট ওয়ান ইজ টারশিয়ারি যুগের পাহাড়সমূহ। টারশিয়ারি যুগের পাহাড়সমূহ। সেকেন্ড ওয়ান ইজ প্লাইস্টোসিন কালের সোপানসমূহ। প্লাইস্টোসিন কালের সোপানসমূহ। প্লাইস্টোসিন কালের সোপানসমূহ। এবং তৃতীয় যে ভাগটা আছে সেটা হচ্ছে সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। এই 3 ভাগে ভাগ করতে পারি। টারশিয়ারি শব্দটা দ্বারা আমরা কি বুঝি? টারশিয়ারি শব্দটা দ্বারাই বুঝি হচ্ছে আমরা প্রাচীন। টারশিয়ারি শব্দটা দ্বারা কি বুঝি? প্রাচীন। টারশিয়ারি যুগের, তাহলে আপনাকে যদি বলা হয় যে বাংলাদেশের কোন ভূপ্রকৃতি সবচাইতে প্রাচীন, আমরা খুব সহজেই বুঝে যাচ্ছি। দেখেন, এইগুলো আপনি ইজিলি বাদ দিয়ে দিতে পারবেন। আপনার এই দুইটার মধ্যে একটু ভাববেন, প্লাইস্টোসিন চত্বর, এই চত্বর কেন ভাই? চত্বর নামে তো কিছু নয়, টারশিয়ারি যুগের পাহাড় সমূহ। তাহলে আমরা যদি দেখি বাংলাদেশের সবচাইতে প্রাচীন ভূমিরূপ কোনটা, সেটা হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড় সমূহ হচ্ছে বাংলাদেশের সবচাইতে প্রাচীন যে ভূমিরূপটা আছে এটা। এবার যদি আমরা দেখি বাংলাদেশের কোন নদী প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হিসেবে পরিচিত, আপনারা একটু দ্রুত আনসার দেন। বাংলাদেশের কোন নদী প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হিসেবে পরিচিত? ওকে, এই যে নদীটা না, এই নদীটা হচ্ছে আপনার হচ্ছে উৎপত্তি হয়েছে কোথা থেকে? আপনার এই নদীটা উৎপত্তি হয়েছে চট্টগ্রামের বদনাতলী। চট্টগ্রামের বদনাতলী পর্বত হতে। চট্টগ্রামের বদনাতলী পর্বত হতে এই নদীটার উৎপত্তি হয়েছে চট্টগ্রামের বদনাতলী পর্বত হতে। চট্টগ্রামের বদনাতলী পর্বত হতে এই নদীটার উৎপত্তি হয়েছে। আমরা যে নদীটার কথা, অনেকেই উত্তর দিচ্ছেন, বাকিরাও হচ্ছে যে সঠিক উত্তর দেন। সবাই একটু আনসার দেন। আপনি ক্লাসে আনসার দিলে কি হবে জানেন? আপনার একটা টেন্ডেন্সি থাকবে, আমি দ্রুততম সময়ের মধ্যে আনসার দিব, সেক্ষেত্রে আমার কথা শোনার যে প্রবণতাটা এটা আরো বেশি বেড়ে যাবে আপনার। তাই আমি বলবো যে আপনারা সবাই আনসার দেন। আচ্ছা, তাহলে আমরা যদি দেখি এই যে নদীটা, সেটার উৎপত্তি হয়েছে হচ্ছে যে চট্টগ্রামের বদনাতলী পর্বত হতে। এইটা শুধুমাত্র বাংলাদেশ না, আপনার হচ্ছে এশিয়ার বৃহত্তম প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র। হ্যাঁ, এইটা হচ্ছে শুধু বাংলাদেশ না, এশিয়ার বৃহত্তম প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র। এটা কি শুধু এশিয়ার না? এটা শুধু এশিয়ার না, আপনার হচ্ছে যে এইটা হচ্ছে যে আপনার হচ্ছে যে সব এই যে আপনার মৎস্য প্রজনন কেন্দ্রটা, এটা কি শুধুমাত্র এশিয়ার না, এটা শুধুমাত্র বাংলাদেশের না, এশিয়ার হচ্ছে যে বৃহত্তম প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র। আনসার করেন আপনারা। আচ্ছা সরি, আমি হচ্ছে যে আপনাদেরকে বলি, আপনার হচ্ছে যে বাংলাদেশে একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হচ্ছে হালদা। আর এইখানে মূলত হচ্ছে আপনার রুই জাতীয় রুই জাতীয় মাছের মাছের হচ্ছে যে প্রাকৃতিক রেণু বা ডিম সংগ্রহ করা হয়। এখানে কোন জাতীয় মাছের? আপনার হচ্ছে রুই জাতীয় মাছের আপনার হচ্ছে যে ডিম সংগ্রহ করা হয়। কোন জাতীয় মাছের? রুই জাতীয় মাছের ডিম সংগ্রহ করা হয় প্রাকৃতিক ভাবে, আপনার হচ্ছে যে এই যে মৎস্য প্রজনন কেন্দ্রটা আছে, এই মৎস্য প্রজনন কেন্দ্র হতে। ওকে, আচ্ছা, ঠিক আছে। দেখেন, প্রশ্ন কিন্তু অনেক কঠিন যে হয় এমন কিন্তু না। বাংলাদেশের উষ্ণ অঞ্চলে ঝর্ণার অবস্থিত। আচ্ছা, আপনারা এইটা একটু আনসার করেন, আমি জাস্ট 30 সেকেন্ডের একটা ব্রেক নিচ্ছি, জাস্ট 30 সেকেন্ড। আপনারা একটু আনসার করেন যে হচ্ছে বাংলাদেশে উষ্ণ অঞ্চলের ঝর্ণা কোনটা? সবাই একটু দ্রুত আনসার করেন। বাংলাদেশে উষ্ণ অঞ্চলের ঝর্ণা কোনটা? বাংলাদেশের উষ্ণ অঞ্চলের ঝর্ণা কোনটা, এইটা একটু আপনারা
ঝর্ণাতে অনেকে হালদা আনসার করতেছেন নাকি আগেরটা আসতেছে? আমি কি আপনাদের থেকে পিছিয়ে আছি? ওকে। আচ্ছা, বাংলাদেশে উষ্ণ অঞ্চলের ঝর্ণা, বাংলাদেশে উষ্ণ অঞ্চলের ঝর্ণা বা উষ্ণ প্রস্রবণ রয়েছে যে জায়গায়, ওই জায়গায় আপনার হচ্ছে যে বেশ কিছু ঝর্ণা রয়েছে। খৈয়াছড়া ঝর্ণা, দেন হচ্ছে নাপিত্তা ছড়া ঝর্ণা, এরকম আরো বেশ কয়েকটা ঝর্ণা রয়েছে। আমিও শেয়ার করে দিলাম আমার গ্রুপগুলোতে ক্লাসটা আপনারাও একটু শেয়ার করে দেন। খৈয়াছড়া ঝর্ণা, দেন হচ্ছে নাপিত্তা ছড়া ঝর্ণা সহ বেশ কয়েকটা আপনার হচ্ছে যে ঝর্ণা রয়েছে আপনার হচ্ছে যে ওই জায়গাটায়। রামু, হাকালুকি, হাকালুকি হচ্ছে একটা হাওর। হিমছড়িতে রয়েছে, আপনাকে কি বলেছে, উষ্ণ জলের ঝর্ণা। হিমছড়িতে রয়েছে হচ্ছে আপনার শীতল পানির ঝর্ণা। হিমছড়িতে কি রয়েছে? হিমছড়িতে রয়েছে আপনার শীতল পানির ঝর্ণা। শীতল পানির ঝর্ণা রয়েছে হচ্ছে হিমছড়িতে। হিমছড়ি কোথায় অবস্থিত? হিমছড়ি অবস্থিত হচ্ছে কক্সেস বাজারে। হিমছড়ি কোথায় অবস্থিত? হিমছড়ি অবস্থিত হচ্ছে আপনার কক্সেস বাজারে। এই হিমছড়িতে কি রয়েছে? হিমছড়িতে আপনার হচ্ছে যে শীতল পানির ঝর্ণা রয়েছে। হিমছড়িতে কি রয়েছে? হিমছড়িতে হচ্ছে আপনার শীতল পানির ঝর্ণা রয়েছে। তাহলে শীতল পানির ঝর্ণা কোথায় রয়েছে? শীতল পানির ঝর্ণা রয়েছে হচ্ছে আপনার হিমছড়িতে। সো আপনাকে প্রশ্ন করেছে হচ্ছে উষ্ণ পানির ঝর্ণা কোথায় রয়েছে? উষ্ণ পানির ঝর্ণা রয়েছে হচ্ছে সীতাকুণ্ডে। ওকে, এবার যদি হচ্ছে আমরা দেখি সীতাকুণ্ড, এটা হচ্ছে হিন্দুদের তীর্থস্থান নামে আপনার হচ্ছে পরিচিত। হিন্দুদের তীর্থস্থান নামে পরিচিত কোনটা? সীতাকুণ্ড হচ্ছে হিন্দুদের তীর্থস্থান নামে পরিচিত। হিন্দু ধর্মের যারা আছে তাদের তীর্থস্থান হচ্ছে এই সীতাকুণ্ডটা। আচ্ছা, এরপর যদি হচ্ছে আমরা দেখি পরবর্তী যে প্রশ্নটা আছে, বাংলাদেশের কোন দ্বীপে বাতিঘর আছে? নিঝুম দ্বীপ, সন্দ্বীপ, হাতিয়া নাকি হচ্ছে কুতুবদিয়া? বাংলাদেশের কোন দ্বীপে বাতিঘর আছে? এটা একটু হচ্ছে যে আপনারা আনসার করেন, সে পর্যন্ত আমি আপনাদেরকে একটু হিন্ট দেই। যে দ্বীপে বাতিঘর আছে এটা হচ্ছে কক্সবাজার জেলায় অবস্থিত। কক্সবাজার জেলায় অবস্থিত। তাহলে একটু আনসার করেন। তার মানে আপনি হচ্ছে যে নিঝুম দ্বীপ বাদ দিয়ে দিতেছেন, হ্যাঁ? নিঝুম দ্বীপ তো হচ্ছে বাজারে না। আহ, হাতিয়া, আপনার হচ্ছে যে হাতিয়াও না, আপনার সন্দ্বীপ নাকি কুতুবদিয়া, দুইটার মধ্যে থেকে আপনি একটা হচ্ছে যে আনসার করেন। আপনি দুইটা তো অলরেডি বাদ দিয়ে দিতে পারতেছেন। বাংলাদেশের আপনার হচ্ছে যে কোন দ্বীপে বাতিঘর আছে? একটু দ্রুত আনসার করেন যে কোন দ্বীপে বাতিঘর আছে। ওকে, আপনার বাতিঘর রয়েছে হচ্ছে আপনার কুতুবদিয়া। কুতুবদিয়া দ্বীপের আয়তন প্রায় 216 বর্গ কিলোমিটার। প্রায় 216 বর্গ কিলোমিটারের এই দ্বীপটিতে শুধুমাত্র যে বাতিঘর আছে এমন না, আপনার হচ্ছে বৃহত্তম আপনার হচ্ছে যে বিদ্যুৎ কেন্দ্র আছে। এই কুতুবদিয়া আপনার হচ্ছে যে বৃহত্তম বায়ু বিদ্যুৎ কেন্দ্র। বায়ু বিদ্যুৎ কেন্দ্র রয়েছে হচ্ছে আপনার এই কুতুবদিয়াতে। কুতুবদিয়াতে শুধুমাত্র যে আপনার হচ্ছে যে আপনার বাতিঘর আছে এমন না, এখানে হচ্ছে বৃহত্তম বায়ু বিদ্যুৎ কেন্দ্র আছে। এই বাতিঘর জিনিসটা কি? বাতিঘর জিনিসটা হচ্ছে মূলত আপনার হচ্ছে একটা লাইট হাউস টাইপের, যেটা হচ্ছে দূর থেকে নাবিকরা দিক ঠিক রাখার জন্য বা দিক নির্ণয়ের জন্য মূলত হচ্ছে ব্যবহার করে থাকতো। এই জিনিসটাকে বলা হয়ে থাকে হচ্ছে বাতিঘর। তাহলে বাতিঘর বলতে কি বুঝি? দূর থেকে নাবিকরা মূলত হচ্ছে যে আপনার হচ্ছে দিক ঠিক রাখার জন্য যে জিনিসটা, মানে তারা আসলে দিক ভুল করতেছে কিনা এই জিনিসটা ডিটেক্ট করার জন্য এই বাতি ঘরের উপর তারা হচ্ছে যে নির্ভর করত। আপনাদের অনেকের কমেন্ট আমি পাচ্ছি না। ইভেন কতজন ক্লাস করতেছেন এটাও কিছুই দেখতে পারতেছি না। ওকে, এরপর যদি হচ্ছে আমরা দেখি বাংলাদেশে বসবাসকারী উপজাতিদের বড় অংশ মঙ্গোলয়েড, সেমিটিক
অস্ট্রয়েড নাকি ককেশীয়? বাংলাদেশে বসবাসকারীদের আপনার হচ্ছে যে রিসেন্ট খুবই কম আসে। রাজশাহী ইউনিভার্সিটির রিসেন্ট নিয়ে আপনার আসলে টেনশন করার কোনো দরকার নাই। রাজশাহী ইউনিভার্সিটির যে হচ্ছে আপনার রিসেন্ট প্রশ্ন, এই রিসেন্ট প্রশ্ন নিয়ে আপনার আহামরি টেনশন করার কোনো দরকার নাই। ওকে, বাংলাদেশে বসবাসকারী উপজাতিদের বড় অংশ মঙ্গোলয়েড, সেমিট্রিক, আস্ট্রালয়েড নাকি ককেশীয়? ওকে, এটা খুবই সহজ একটা প্রশ্ন। বাংলাদেশে বসবাসকারী যে হচ্ছে আপনার আহ, বসবাসকারী যে উপজাতি আছে এদের বেশিরভাগই হচ্ছে আপনার হচ্ছে মঙ্গোলয়েড। বাংলাদেশে বসবাসকারী যে উপজাতি আছে এদের বেশিরভাগ কি মঙ্গোলয়েড। এবার যদি আমরা দেখি পাল যুগের পুঁথিচিত্র কোন বস্তুর উপর আঁকা হয়েছে? কাগজের উপর, টিনের উপর, পাথরের উপর নাকি তাল পাতার উপর? দেখেন এই প্রশ্নটা রাবিতেও এসেছে, জগন্নাথেও এসেছিল, ঢাবিতেও এসেছিল। পাল যুগের পুঁথিচিত্র আপনার হচ্ছে যে কোন বস্তুর উপর আঁকা হয়েছে? কাগজের উপরে। আপনারা একটা একটা করে বাদ দিয়ে দেন। পুঁথিচিত্র কি আসলে টিনের উপর বা পাথরের উপর আঁকা হয়? দেখেন আপনারা পাথর নিয়ে কনফিউজড হবেন, বাট পাথর না, আমি আপনাদেরকে সহজ করে দিলাম, পাথর না। দেখেন এখন আপনারা বাকি তিনটা থেকে একটু আনসার করেন। পাল যুগের পুঁথিচিত্র কোন বস্তুর উপর আঁকা হয়েছে? পাল যুগের যে পুঁথিচিত্রটা আছে এই পুঁথিচিত্রটা। আচ্ছা, এই যে পাল যুগের যে পুঁথিচিত্রটা আপনারা আপনারা মিক্সড আনসার পাচ্ছি। কেউ ক বলতেছে কাগজের উপরে। খুবই সহজ, দেখেন আপনার জন্য এটা একটা ট্র্যাপ সেট করছে। আপনার এটা তো সবার আগে বাদ দিয়ে দিবেন, কত কখনোই হবে না। এই যে পাল যুগের পুঁথিচিত্রটা এটা আঁকা হয়েছে হচ্ছে পাল রাজা মহিপালের সময়ে। মহিপালের সময়ে আঁকা হয়েছে এই পাল যুগের পুঁথিচিত্র। আহ আপনার হচ্ছে বৌদ্ধ পুঁথি ছিল অষ্টাসহসিকা প্রজ্ঞাপরমিতা। অষ্টাসহসিকা প্রজ্ঞাপরমিতা নামক যে বৌদ্ধ পুঁথিটা, এইটা মূলত আপনার হচ্ছে তাল পাতার উপরে আঁকা হয়েছিল। অষ্টাসহসিকা প্রজ্ঞাপরমিতা নামক যে বৌদ্ধ পুঁথিটা আছে, এই পুঁথিটা আপনার হচ্ছে যে মূলত আপনার তাল পাতার উপরে আঁকা হয়েছিল। তাই হচ্ছে যে আপনার পাল যুগের পুঁথিচিত্র কোন আপনার হচ্ছে যে কোন বস্তুর উপর আঁকা হয়েছিল এই প্রশ্ন যদি করে তাহলে আপনার আনসারটা হবে হচ্ছে তাল পাতার উপরে। আচ্ছা, আমরা কি জানি আপনার হচ্ছে সপ্তম অষ্টম শতক বলতে কি বুঝি? সপ্তম অষ্টম শতক বলতে কি বুঝি? সপ্তম অষ্টম শতক জিনিসটা কি নির্দেশ করে? সপ্তম অষ্টম শতক বলতে বুঝি আমরা মাচ্ছন্যায় বা আইন শৃঙ্খলাবিহীন অরাজক একটা অবস্থাকে, মাচ্ছন্যায় বা আইন শৃঙ্খলাবিহীন অরাজক একটা অবস্থাকে বুঝে থাকি। কি বুঝে থাকি আমরা? মাচ্ছন্যায় বা আইন শৃঙ্খলাবিহীন অরাজক একটা অবস্থাকে বুঝে থাকি আমরা হচ্ছে যে সপ্তম অষ্টম শতকে। আমরা কি বুঝি? মাচ্ছন্যায় বা আইন শৃঙ্খলাবিহীন অরাজক একটা অবস্থাকে বুঝে থাকি আপনার এই যে সপ্তম অষ্টম যে শতক আছে এই শতককে। সো মাচ্ছন্যায় বলতে কি বুঝি আমরা? পুকুরের বড় মাছ ছোট মাছগুলোকে যেভাবে গ্রাস করে ঠিক একইভাবে বড় বড় রাজ্যগুলো ছোট ছোট রাজ্যগুলোকে গ্রাস করতেছিল। বড় বড় রাজ্য ছোট ছোট রাজ্যগুলোকে গ্রাস করতেছিল। বড় বড় রাজা ছোট ছোট রাজ্যগুলোকে গ্রাস করতেছিল। আইন শৃঙ্খলাবিহীন অরাজক যে একটা অবস্থায় সৃষ্টি হয়েছিল এটাকে মাচ্ছন্যায়ের সাথে তুলনা করা হয়েছিল। মাচ্ছন্যায় সম্পর্কে আমরা জানতে পারি সান্ধ্যক্ষণ নন্দীর যে বিবরণটা আছে এই বিবরণীর মাধ্যমে। এই মাচ্ছন্যায়ের অবসান ঘটে হচ্ছে আপনার গোপালের আগমনের মাধ্যমে। মাচ্ছন্যায়ের অবসান ঘটে কার আগমনের মাধ্যমে? গোপালের আগমনের মাধ্যমে তথা পাল বংশের আগমনের মাধ্যমে। গোপাল তথা পাল বংশের আগমনের মাধ্যমে এই মাচ্ছন্যায়ের অবসান ঘটে। এই পাল বংশটা হচ্ছে আপনার বাংলার প্রথম বংশানুক্রমিক শাসন ব্যবস্থা চালু করে হচ্ছে যে এই পাল বংশটা। এবং এই পাল বংশ হচ্ছে যে শাসন করে কত বছর জানেন? পাল রাজারা শাসন করে বেশি না, মাত্র 400 বছর শাসন করে হচ্ছে পাল রাজারা। এখন আমাকে একটু বলেন তো পাল রাজারা কোন ধর্মাবলম্বী ছিলেন? পাল রাজারা কোন ধর্মাবলম্বী ছিলেন এটা একটু বলেন। পাল রাজারা কোন ধর্মাবলম্বী ছিলেন? পালরা কোন ধর্মাবলম্বী ছিলেন? সেনরা কোন ধর্মাবলম্বী ছিলেন? এটাতে আপনারা ভুল করেন। পালরা কোন ধর্মাবলম্বী ছিলেন আর সেনরা কোন ধর্মাবলম্বী ছিলেন এটা একটু আপনারা বলেন।
এটা ভুল করা যাবে না, হ্যাঁ, একটু ভালোভাবে মনে রাখতে হবে। পাল পাল রাজারা ছিলেন বৌদ্ধ ধর্মাবলম্বী, অপরদিকে সেন রাজারা ছিলেন হচ্ছে হিন্দু ধর্মাবলম্বী। এই জিনিসটা নিয়ে আপনারা হচ্ছে ভুল করেন, ভুল করা যাবে না। বাংলার কোন সুলতানের শাসনকালকে বাংলা সাহিত্যের স্বর্ণযুগ বলা হয়ে থাকে? বাংলা সাহিত্যের স্বর্ণযুগ বলা হয় শামসুদ্দিন ইলিয়াস শাহ, নাসিরউদ্দিন মোহাম্মদ শাহ, আলাউদ্দিন হোসেন শাহ, নাকি গিয়াসউদ্দিন আজম শাহ? একটু দ্রুত সবাই অ্যান্সার করার চেষ্টা করেন। কোন বাংলা কোন শাসকের সময়কালকে বাংলা সাহিত্যের স্বর্ণযুগ বলা হয়ে থাকে? ওকে, যেহেতু বাংলা সাহিত্যের কথা আসলো তাহলে আমরা একটু দেখি বাংলা সাহিত্য। বাংলা সাহিত্যকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? বাংলা সাহিত্যকে মূলত 3 ভাগে ভাগ করতে পারি। প্রাচীন যুগ, প্রাচীন যুগ, প্রাচীন যুগের ব্যাপ্তিকাল ছিল 650 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত। এরপর প্রাচীন যুগের পরে আসে হচ্ছে মধ্যযুগ। প্রাচীন যুগের পরে কোন যুগ আসে? প্রাচীন যুগের পরে আসে হচ্ছে মধ্যযুগ। মধ্যযুগের ব্যাপ্তিকাল ছিল হচ্ছে আপনার হচ্ছে 1201 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত। মধ্যযুগের পরে আসে হচ্ছে আপনার আধুনিক যুগ। মধ্যযুগের পরে কোন যুগ আসে? আধুনিক যুগ আসে হচ্ছে আপনার মধ্যযুগের পরে। এই আধুনিক যুগের ব্যাপ্তিকাল ছিল 1801 থেকে বর্তমান, এবং আরো বহুকাল বহুকাল পর পর্যন্ত বিস্তৃত থাকবে বাংলা সাহিত্যের আধুনিক যুগ। এই প্রাচীন যুগের একমাত্র নিদর্শনের নাম কি ছিল? প্রাচীন যুগের একমাত্র নিদর্শনের নাম ছিল হচ্ছে চর্যাপদ। বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শন চর্যাপদ, যার আরো নাম আছে চর্যাশ্চর্য বিনশ্চয়, চর্যাপদের অপর নাম। অপরদিকে আপনার বাংলা সাহিত্যের যে মধ্যযুগের ব্যাপ্তিকাল 1201 থেকে 1800, এর প্রথম 150 বছর, তার মানে 1201 থেকে 1350, এই প্রথম 150 বছরকে বলা হয়ে থাকে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ। অপরদিকে বাংলা সাহিত্যের আধুনিক যুগ হচ্ছে 1801 থেকে বর্তমান যে সময়টা আছে, এই বর্তমান সময়টা হচ্ছে বাংলা সাহিত্যের আধুনিক যুগ। বুঝতে পারছেন? এখন আমাদের মূল প্রশ্নের আনসারটা, আমাদের মূল প্রশ্নের যে আনসারটা আছে, এই মূল প্রশ্নের আনসারটা দেন। বাংলা সাহিত্যে কোন সুলতানের শাসনকালকে স্বর্ণযুগ বলা হয়? শামসুদ্দিন ইলিয়াস শাহ, নাসিরউদ্দিন মাহমুদ শাহ, আলাউদ্দিন হোসেন শাহ। সো আমাদের কারেন্ট আনসার হচ্ছে আলাউদ্দিন হোসেন শাহর সময়কালকে বাংলা সাহিত্যের স্বর্ণযুগ বলা হয়। বাংলা সাহিত্যের স্বর্ণযুগ বলা হয় কার সময়কালকে? আলাউদ্দিন হোসেন শাহর সময়কালকে বাংলা সাহিত্যের স্বর্ণযুগ বলা হয়। ওকে, এরপর যদি হচ্ছে আমরা দেখি আমাদের যে পরবর্তী যে প্রশ্নটা আছে, সেটা হচ্ছে যে আকবরনামা গ্রন্থের রচয়িতাকে? আকবরনামা গ্রন্থের রচয়িতাকে? ইবনে খালদুন, আবুল ফজল, মিনহাজি সিরাজ, আল বেরুনি। আকবরনামা গ্রন্থের রচয়িতাকে? আকবরনামা গ্রন্থের রচয়িতাকে? একটু ফাস্ট আনসার করেন। আকবরনামা গ্রন্থের রচয়িতাকে? আচ্ছা, এই যে আকবরনামা গ্রন্থটা আছে না, এই গ্রন্থটার খণ্ড হচ্ছে 3টা খণ্ড। 3টা খণ্ড। আকবরনামা গ্রন্থের খণ্ড কয়টা? 3টা খণ্ড। 3টা খণ্ডে রচিত আকবরনামা গ্রন্থের রচয়িতাকে? আপনি একটু বলেন। আকবরনামা গ্রন্থ মূলত হচ্ছে আপনার হচ্ছে আত্মজীবনীমূলক গ্রন্থ। কেউ বলতেছেন মিনহাজ সিরাজ, কেউ বলতেছেন আবুল ফজল। কনফিউজড কেন? মিক্স টাইপের আনসার কেন পাচ্ছি আমরা? এই যে আকবরনামা গ্রন্থের রচয়িতাকে, ফিক্সড আনসার দেন, মিক্সড আনসার দিয়েন না। এই যে আকবরনামা গ্রন্থটা আছে, এই আকবরনামা গ্রন্থটা রচিত হয়েছে আপনার হচ্ছে যে ফার্সি ভাষায়। আকবরনামা গ্রন্থ রচিত হয়েছে ফার্সি ভাষায়। যে গ্রন্থের কয়টা খণ্ড রয়েছে? আপনার হচ্ছে যে 3টা খণ্ড রয়েছে। এটা এইভাবে পড়বেন আপনারা, তাইলে ভুল হবে না। আবুল ফজলের আকবরনামা, আবুল ফজলের আকবরনামা, আবুল ফজলের আকবরনামা, এইভাবে যদি পড়েন আপনার ভুল হবে না। আবুল ফজলের আকবরনামা, এইভাবে আপনারা যদি পড়েন আবুল ফজলের আকবরনামা, তাইলে এই জায়গা থেকে আপনার আর ভুল হবে না।
এরপর যদি আমরা দেখি পলাশীর যুদ্ধ কোন নদীর তীরে সংগঠিত হয়েছিল? হুগলি, গঙ্গা, দামোদর নাকি ভাগীরথী নদীর তীরে? এই প্রশ্নটা যদি ভাইয়া কার কমেন্ট দেখে, আপনারা তো এই যে উপরে মিক্স টাইপের কমেন্ট করতেছেন। এই যে একজন খ বলছেন, এই যে সানভি বলছে সি, তার নিচে হচ্ছে নওশিন বলছে বি। এটা যদি ভুল করেন সেক্ষেত্রে আপনি কি করবেন জানেন? এই প্রশ্ন ভুল করলে আপনি কচু গাছের সাথে ফাঁসি দিবেন, তাছাড়া আর কিছু করার থাকবে না। ওকে, আপনার পলাশীর যুদ্ধ আপনার সংগঠিত হয়েছিল মূলত হচ্ছে ভাগীরথী নদীর তীরে। পলাশীর যুদ্ধ কোন কোন নদীর তীরে সংগঠিত হয়েছিল? আপনার হচ্ছে যে ভাগীরথী নদীর তীরে। কত সালে সংগঠিত হয়? 1757 সালে। 1757 সালে ভাগীরথী নদীর তীরে পলাশীর যুদ্ধ সংগঠিত হয়। এই পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা তিনি হচ্ছে যে কি করেন, তিনি পরাজিত হন। তিনি পরাজিত হন মূলত হচ্ছে মীর জাফরের বিশ্বাসঘাতকতার কারণে। তবে একজন নবাব হিসেবে তিনি আসলে দক্ষতার পরিচয় কতটুকু রাখতে পেরেছিলেন, এখানে একটা কোশ্চেন রাখার জায়গা রয়েছে। কেননা একজন নবাব কখনো বিদ্রোহ করতেছে, বিদ্রোহ করতেছে, আতাত করতেছে এমন কাউকে ফ্রিকোয়েন্টলি ক্ষমা করে দিতে পারেন না। তার আসলে তৎকালীন সময়ে রাজ্য চালানোর জন্য পরিপূর্ণ আপনার হচ্ছে যে স্পিরিটটা ছিল কিনা এই জায়গায় আমরা একটা কোশ্চেন করতে পারি। কেননা যে লোকগুলা হচ্ছে যে বারবার হচ্ছে যে বিট্রে করতেছিল তাদেরকে তিনি হচ্ছে যে ক্ষমা করে দিচ্ছিলেন। এরপর যদি আমরা দেখি আলীগড় আন্দোলনের প্রতিষ্ঠাতাকে? স্যার সৈয়দ আহমেদ খান, রাজা রামমোহন রায়, উস্তাদ ঈসা খাঁ, হাজী শরীয়তুল্লাহ। আলীগড় আন্দোলনের, কিরে ভাই আমি প্রশ্ন দেখার আগে আপনারা উত্তর দিয়ে দিচ্ছেন, নেটওয়ার্ক প্রবলেম আপনার মনে হয়। আপনি কেটে দেন আবার একটু বের হইতে পারেন। আচ্ছা, আপনারা অনেকে যারা পরে ক্লাসে এসেছেন, এই ক্লাসের শুরুতে কিন্তু একদম কমপ্লিট রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের একটা অ্যানালাইসিস রিপোর্ট দেয়া আছে। আপনি যদি এই অ্যানালাইসিস রিপোর্টটা পেতে চান সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে আপনাকে ক্লাসটা শেয়ার দিতে হবে। ক্লাসটা শেয়ার দেওয়ার পরে আপনি পেজের ইনবক্সে মেসেজ দিলেই আপনি হচ্ছে যে পেয়ে যাবেন। ওকে, আলীগড় আন্দোলনের প্রতিষ্ঠাতা হচ্ছে স্যার সৈয়দ আহমেদ খান। এরপর যদি আমরা দেখি সতীদাহ প্রথা বিলুপ্ত হয় কার উদ্যোগে? রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নাকি হচ্ছে যে আপনার হচ্ছে হান্টার, নাকি লর্ড ব্লেন্টিং? সতীদাহ প্রথা বিলুপ্ত হয় কার উদ্যোগে? ওকে, তার আগে আমরা একটু দেখি সতীদাহ প্রথা বিলুপ্ত হয় কবে। আপনার হচ্ছে 1829 সালে। আপনারা আনসার করতে থাকেন। 1829 সালে সতীদাহ প্রথা বিলুপ্ত হয়। সতীদাহ প্রথা বিলুপ্ত হয় কত সালে? আপনার হচ্ছে সতীদাহ প্রথা বিলুপ্ত হয় হচ্ছে 1829 সালে। কবে বিলুপ্ত হয়? 1829 সালে সতীদাহ প্রথা বিলুপ্ত হয়। এই যে সতীদাহ প্রথা বিলুপ্তটা হয়, এখানে হচ্ছে যে আপনার ছোট্ট একটা টুইস্ট আছে। এখানে কি বলছে? বিলুপ্ত হয় কার উদ্যোগে? উদ্যোগটা নিয়েছিলেন একজন আর বিলুপ্ত করেছিলেন আরেকজন। সো রাজা রামমোহন রায়ের উদ্যোগে সতীদাহ প্রথাটা হচ্ছে বিলুপ্ত হয়। কার উদ্যোগে বিলুপ্ত হয়? রাজা রামমোহন রায়ের উদ্যোগে সতীদাহ প্রথাটা বিলুপ্ত হয়। কিন্তু আপনার হচ্ছে যে রাজা রামমোহন রায়কে সহযোগিতা করে হচ্ছে লর্ড উইলিয়াম প্লেন্টিং, যিনি হচ্ছে যে সতীদাহ প্রথাটা বিলুপ্তিকরণে রাজা রামমোহন রায়কে সহায়তা করেন। সো সতীদাহ প্রথা থেকে আপনাকে বলতে পারে যে সতীদাহ প্রথা বিলুপ্ত হয় কবে, তারিখটাও প্রশ্ন করতে পারে। অপরদিকে হচ্ছে কার সহায়তায় বিলুপ্ত হয় এই প্রশ্নটা তো করেছে। এরপর যদি আমরা দেখি বঙ্গভঙ্গের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? এটা আপনারা একটু আনসার করতে থাকেন। আমরা একটু দেখি বঙ্গভঙ্গ শব্দটা দ্বারা আমরা কি বুঝি। বঙ্গভঙ্গ, বঙ্গ বা বাংলাকে ভেঙে ফেলা, এই জিনিসটাকেই তো বুঝি, তাই না?
আপনার হচ্ছে যে বঙ্গভঙ্গ বলতে আপনার হচ্ছে যে বাংলাকে ভেঙে ফেলা, এই জিনিসটাকেই হচ্ছে যে আপনার বুঝে থাকি বঙ্গভঙ্গ দ্বারা। এই বঙ্গভঙ্গটা হয় কবে? বঙ্গভঙ্গটা হয় হচ্ছে 16 অক্টোবর 1905 সালে। 16 অক্টোবর বঙ্গভঙ্গ হয় হচ্ছে আপনার 16 অক্টোবর, 16 অক্টোবর 1905 সালে বঙ্গভঙ্গ হয়। আর বঙ্গভঙ্গ রদ হয় হচ্ছে 1911 সালে। বঙ্গভঙ্গ রদ হয় কবে? 1911 সালে। বঙ্গভঙ্গ রদের জন্য একটা আন্দোলন করা হয়েছিল, সে আন্দোলনের নাম কি ছিল বলেন তো? স্বদেশী আন্দোলন। স্বদেশী আন্দোলন। স্বদেশী আন্দোলন। স্বদেশী আন্দোলন আপনার হচ্ছে বঙ্গভঙ্গ রদ করার জন্য বা বঙ্গভঙ্গর এগেইনস্টে একটা আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনটা হচ্ছে স্বদেশী আন্দোলন। বঙ্গভঙ্গর ফলে দুইটা প্রদেশ সৃষ্টি হয়। কয়টা প্রদেশ সৃষ্টি হয়? প্রদেশ সৃষ্টি হয়, প্রদেশ সৃষ্টি হয় হচ্ছে আপনার দুইটা। প্রদেশ সৃষ্টি হয় কয়টা? দুইটা। বঙ্গভঙ্গের ফলে দুইটা প্রদেশ সৃষ্টি হয়, পূর্ববঙ্গ ও আসাম, আর একটা হচ্ছে পশ্চিমবঙ্গ। দুইটা প্রদেশ সৃষ্টি হয় হচ্ছে আপনার হচ্ছে যে বঙ্গভঙ্গের ফলে। আচ্ছা, এখান থেকে আপনাদের আরেকটা জিনিস জানতে হবে আপনার হচ্ছে যে বঙ্গভঙ্গ থেকে, সেটা হচ্ছে যে স্বদেশী আন্দোলনের পরে আসি। বঙ্গভঙ্গের পটভূমিতে আপনার হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর কি করেন? আপনার হচ্ছে যে আমাদের যে বর্তমান জাতীয় সঙ্গীতটা, এই জাতীয় সঙ্গীতটা রচনা করেন। তাহলে আমাদের জাতীয় সঙ্গীত কোন পটভূমিতে রচিত হয়? বঙ্গভঙ্গের পটভূমিতে রচিত হয়। আমাদের জাতীয় সঙ্গীত, আমাদের জাতীয় সঙ্গীতের রচয়িতাকে? তাহলে আমাদের জাতীয় সঙ্গীতের রচয়িতা হচ্ছে আপনার, আমাদের যে জাতীয় সঙ্গীত আছে এই জাতীয় সঙ্গীতের রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে আমাদের জাতীয় সঙ্গীতের রচয়িতা। রচয়িতা কি এটা আমরা সবাই জানি, এই জায়গা থেকে প্রশ্ন করবে না। আপনার এখান থেকে বলতে পারে যে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদক কে? ইংরেজি অনুবাদক হচ্ছে সৈয়দ আলী আহসান। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদক কে? সৈয়দ আলী আহসান। এই যে জাতীয় সঙ্গীতটা, এখানে মোট কবিতার লাইন আছে 25টা। আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়েছে প্রথম 10 চরণ। কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে বাজানো হয় হচ্ছে 4টি চরণ। কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে বাজানো হয় কয়টি চরণ? 4টি চরণ। মনে রাখবেন আমাদের জাতীয় সঙ্গীতের মোট চরণ সংখ্যা হচ্ছে যে 25, জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়েছে হচ্ছে 10। কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে বাজানো হয় কয়টা চরণ? কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে বাজানো হয় হচ্ছে যে আপনার 4টা চরণ। ওকে, এরপর যদি হচ্ছে আমরা দেখি বঙ্গভঙ্গের ফলে প্রতিক্রিয়া হচ্ছে আপনার স্বদেশী আন্দোলন আপনার হয়। মুকুন্দরাম চক্রবর্তী গ্রামে গ্রামে ঘুরে একটা গান গাইতেন, পরোনা গো রেশমি চুরি ও গো বঙ্গনারী। এই গান গেয়ে তিনি হচ্ছে সবাইকে উজ্জীবিত করতেন। গান গেয়ে কি করতেন? আপনার হচ্ছে যে উজ্জীবিত করতেন। উজ্জীবিত করতেন কিভাবে? উজ্জীবিত করতেন বেসিক্যালি সবাইকে আপনার হচ্ছে যে আহ এই বিদেশি পণ্য বয়কটের জন্য তিনি হচ্ছে উজ্জীবিত করতেন। তাহলে আমরা যদি দেখি বঙ্গভঙ্গের সময় ভারতের ভাইসরয় ছিলেন হচ্ছে যে লর্ড কার্জন। লর্ড কার্জন, যার নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা হল রয়েছে। হল হইলেও সেটা হচ্ছে ক্লাসরুম। আপনার হচ্ছে গীতবিতান কাব্যের স্বরবিতান অংশ থেকে নেওয়া হয়েছে এক্স্যাক্টলি। আচ্ছা, পাকিস্তান শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? আল্লামা ইকবাল, মোহাম্মদ আলী জিন্নাহ, লিয়াকত আলী খান, চৌধুরী রহমত আলী। পাকিস্তান শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? নাও অর নেভার নামক গ্রন্থে পাকিস্তান শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? এটা ব্যবহার করা হয় হচ্ছে নাও অর নেভার নামক একটা গ্রন্থ আছে, নাও অর নেভার নামক গ্রন্থে নাও অর নেভার নামক গ্রন্থে পাকিস্তান শব্দটি প্রথম কে ব্যবহার করেন? এখানে আমরা মিক্সড। গোলাম রাব্বানি বলেছে ক, আল্লামা ইকবাল, আবার অনেকে বলতেছে ঘ, চৌধুরী রহমত আলী। যাই হোক, বেশিরভাগই হচ্ছে ঘ বলতেছে। আচ্ছা, 412 জন ক্লাস করতেছে। আমরা একটু যদি হাইলাইটস করে দেই, আমাদের ক্লাস সংখ্যাটা 500 হয়ে যাবে। সবাই একটু হাইলাইটস করেন। তা আমরা 500 জন নিয়ে ক্লাস করি। আর শেয়ার হইছে মাত্র 66 জন।
টেনশন করেন না, আপনাদের মাত্র এই এই যে এই ৬৬ জনকেই হচ্ছে যে কিন্তু ক্লাসের যে স্লাইডটা আছে এই স্লাইডটা হচ্ছে যে দেয়া হবে। ওকে, এরপর যদি হচ্ছে আমরা দেখি তাহলে হচ্ছে পাকিস্তান শব্দটি সর্বপ্রথম তৈরি করেন হচ্ছে যে চৌধুরী রহমত আলী। বাংলা ভাষা আন্তর্জাতিক মাতৃভাষার মর্যাদা লাভ করে কবে? ১৯৯৯ সালে, ১৯৯১ সালে, ২০০১ সালে, ১৯৯৭ সালে। বাংলা ভাষা আপনার হচ্ছে যে আন্তর্জাতিক মাতৃভাষার মর্যাদা লাভ করে কবে? বাংলা ভাষা আন্তর্জাতিক মাতৃভাষার মর্যাদা লাভ করে কবে? ১৯৯৯, ১৯৯১, ২০০১, ১৯৯৭ সালে। ওকে, বাংলা ভাষা আন্তর্জাতিক মাতৃভাষার হিসেবে মর্যাদা লাভ করে বা স্বীকৃতি লাভ করে হচ্ছে ১৯৯৯ সালে। প্রথমবারের মতো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয় হচ্ছে ২০০০ সাল থেকে। ২০০০ সাল থেকে প্রথমবারের মতো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হচ্ছে যে আপনার পালন করা হয়। ৫০০ প্লাস হয়ে গেছে তো। আচ্ছা, হয় নাই, সমস্যা নাই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শামসুজ্জোহা শহীদ হন কবে? আচ্ছা, এই যে শামসুজ্জোহা কবে শহীদ হন এইটা আনসার করতে করতে থাকেন, সাথে সাথে আপনাদেরকে আরেকটা প্রশ্ন দেই, সেটা হচ্ছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা ভাস্কর্য আছে, সেই ভাস্কর্যের নাম হচ্ছে সাবাস বাংলাদেশ। এই সাবাস বাংলাদেশ ভাস্কর্যের পাদদেশে একটা লেখা আছে সুকান্ত, আচ্ছা সুকান্ত, হ্যাঁ, আপনার হচ্ছে যে এই লেখাটা হচ্ছে যে কি, এই লেখাটা কেউ বলতে পারবেন? আচ্ছা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য একটা কিওয়ার্ড আপনারা একটু মনে রাখবেন, শুধুমাত্র রাজশাহী না, সব বিশ্ববিদ্যালয়ের জন্য, বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে কয়েকটা স্থাপত্য এবং ভাস্কর্য রয়েছে, যেমন বরেন্দ্র গবেষণা জাদুঘর, এটা কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে এবং বাংলাদেশের প্রথম জাদুঘর। এরপর হচ্ছে আপনাদের এই জায়গায় উম, আরো কিছু জিনিস আছে, সেটা হচ্ছে যে সাবাস বাংলাদেশ তো ডেফিনেটলি দেখবেন। এরপর হচ্ছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গোল্ডেন জুবেলি টাওয়ার থেকে শুরু করে আরো সাবাস বাংলাদেশ নিতুন কুণ্ডু স্থপতি, এটা জিগাই নাই, একটা লেখা আছে এখানে, একটা কবিতার লাইন লেখা আছে, সেই কবিতার লাইনটা বলতে বলছি। সাবাস বাংলাদেশ ভাস্কর্যের নিচে একটা কবিতার লাইন লেখা আছে। আচ্ছা, কবিতার লাইনটা হচ্ছে যে আপনার উম সাবাস বাংলাদেশ, এই পৃথিবী অবাক তাকিয়ে রয় তবু মাথা নোয়াবার নয়। আচ্ছা, আমি মনে হয় উল্টাই ফেলেছি, জ্বলে পুড়ে মরে ছারখার তবু মাথা নোয়াবার নয়, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়, সাবাস বাংলাদেশ। সো এই কবিতার লাইনটা আমার কাছে অনেক বেশি ভাল লাগছিল আর কি, ফার্স্ট যখন দেখলাম। সো রাজশাহী ইউনিভার্সিটি না, শুধুমাত্র অন্যান্য ইউনিভার্সিটিতেও কিন্তু আপনার হচ্ছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক প্রশ্ন করে, তাই বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক প্রশ্নগুলোর ক্ষেত্রে একটু হচ্ছে মনোযোগী হবেন। 18 ফেব্রুয়ারি 1959 রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শামসুজ্জোহা শহীদ হন। এরপর যদি আমরা দেখি 1971 সালে গৃহীত তেলিয়াপাড়া দলিলে যে রণকৌশল অবলম্বনের কথা বলা হয়েছে সেটির প্রণেতাকে? মুক্তিবাহিনী, পাকিস্তানি সেনা, ভারতীয় সেনা, ইন্দো বাংলা যৌথ বাহিনী। আচ্ছা, এই তেলিয়াপাড়া দলিলটা আসলে কি? তেলিয়াপাড়া দলিল জিনিসটা আবার কি? এটা মূলত হচ্ছে সিলেটের একটা চা বাগানে আপনার হচ্ছে মুক্তিবাহিনী মিটিং করতেছিল, সো ওই মিটিং থেকে তাদের যে একটা সিদ্ধান্ত হয়, সো ওই সিদ্ধান্তটাই হচ্ছে তেলিয়াপাড়া স্ট্র্যাটেজি বা হচ্ছে যে হ্যাঁ, ওইটাই হচ্ছে আপনার তেলিয়াপাড়া রণকৌশল বা তেলিয়াপাড়া স্ট্র্যাটেজি নামে হচ্ছে পরিচিত। সো বেসিক্যালি 1971 সালে গৃহীত তেলিয়াপাড়া দলিলে রণকৌশল বা তেলিয়াপাড়া স্ট্র্যাটেজিটা ছিল হচ্ছে মুক্তিবাহিনীর। তেলিয়াপাড়া স্ট্র্যাটেজি কার ছিল বা রণকৌশলটা ছিল হচ্ছে মুক্তিবাহিনীর। এরপর যদি আমরা দেখি মুক্তিযুদ্ধের সময় রাজশাহী কোন সেক্টরের অধীনে ছিল? 3 নং, 5 নং, 7 নং নাকি 9 নং? সেক্টরের জন্য আপনাদের কিন্তু হচ্ছে যে
10 নং সেক্টরটা অনেক গুরুত্বপূর্ণ, যেটা বারবার বলা হয়ে থাকে। 10 নং সেক্টর গুরুত্বপূর্ণ কেন বলতে পারবেন? 10 নং সেক্টরের বিশেষত্বটা কি? ওকে, কেউ একজন বলেন 10 নং সেক্টরের যে বিশেষত্ব, সেই বিশেষত্বটা কি? 10 নং সেক্টরের বিশেষত্বটা কি? কেউ একজন বলেন। ঢাবিতে এইবার না, এই প্রশ্নটা অনেক জায়গায় অনেকবারই আসছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় মূলত আপনার হচ্ছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয় বলেন বা রাজশাহী বলেন, সেটা হচ্ছে 7 নং সেক্টরের অধীনে ছিল। 10 নং সেক্টরের বিশেষত্বটা হচ্ছে আপনার নির্দিষ্ট কোনো সেক্টর কমান্ডার ছিলেন না, যেটা হচ্ছে যে নির্দিষ্ট কোনো সীমানাও ছিল না, আভ্যন্তরীণ নৌপথ ছিল এই সেক্টরের সীমানা। মুক্তিযুদ্ধ একমাত্র নারী কমান্ডারের নাম কি? এটা মোটামুটি সবাই ভুল করে। যদি কেউ পড়ে থাকেন তাইলে পারবেন, তাছাড়া আপনারা কোনটা আনসার করবেন আমি বলে দেই, আপনারা বলে দিলে আবার ওইটা অ্যাভয়েড করবেন। একজন বলেছে গ কাকন বিবি, আবার ঘ গ ঘ, এই দুইটা আনসারই পাচ্ছি আমরা। মুক্তিযুদ্ধে একমাত্র নারী কমান্ডারের নাম ছিল হচ্ছে আপনার আশালতা বৈদ্য, ছিল হচ্ছে মুক্তিযুদ্ধে একমাত্র নারী কমান্ডার। এরপর যদি আমরা দেখি 1971 সালে জর্জ হ্যারিসনকে বাংলাদেশে কনসার্টে যোগ দেবার আমন্ত্রণ জানান কে? আচ্ছা, কনসার্ট ফর বাংলাদেশে যোগদান করার জন্য আপনার হচ্ছে জর্জ হ্যারিসনকে কে আমন্ত্রণ জানিয়েছিলেন? অ্যান্থনি ম্যাসকারেহান্স, পিটার শোর, আপনার হচ্ছে ডিপি ধর, নাকি হচ্ছে রবি শঙ্কর? 18 নম্বরটা একটু ঝটপট আনসার করে দেন। সরি, 19 নাম্বারটা একটু আনসার করে দেন। অনেকে 18তেই পড়ে আছে, 18 তো শেষ আমাদের। ওকে, এই কনসার্ট ফর বাংলাদেশে যোগ দেবার আমন্ত্রণ জানিয়েছিলেন হচ্ছে রবি শঙ্কর। তাহলে 19 নম্বরে আনসার হবে হচ্ছে ঘ। কোন তারিখে বাংলাদেশের জাতীয় সংবিধান গৃহীত হয়? 2 নভেম্বর, 3 নভেম্বর, 4 নভেম্বর 1972, নাকি 5 নভেম্বর 1972? এখান থেকে আপনাদেরকে কয়েকটা তারিখ মনে রাখতে বলছি না, কয়েকটা তারিখ যদি একটু মনে রাখেন আপনাদের জন্য সহজ হয়। 10 জানুয়ারি, সরি, সংবিধান থেকে আপনাদেরকে বারবার বলছি না যে এই কয়েকটা তারিখ মনে রাখবেন। কয়েকটা তারিখ মনে রাখলে আপনাদের জন্য জিনিসটা সহজ হয়ে যাবে। সেই তারিখ কয়েকটা হচ্ছে যে, প্রথমত হচ্ছে আপনার 10 জানুয়ারি, 10 জানুয়ারি 1972। এই দিন কি হয়? বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন করেন। বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন করেন, বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন করেন। এর ঠিক পরের দিন 11 জানুয়ারি, 11 জানুয়ারি, 11 জানুয়ারি 1972 তিনি কি করেন? অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন। অস্থায়ী সংবিধান, অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 11 জানুয়ারি। তো এই যে অস্থায়ী সংবিধান আদেশ জারি করলেন, এই অস্থায়ী সংবিধান আদেশ জারি করার পরে আপনার মূলত আপনার হচ্ছে যে এই পিরিয়ডটা চলে হচ্ছে দ্বিতীয় অন্তর্বর্তীকালীন সংবিধান। এইটা পেঁচালো লাগবে আপনাদের কাছে, এটা না জানি। এরপর দেখেন আপনারা হচ্ছে ফেব্রুয়ারিতে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে নাই। ফেব্রুয়ারি হচ্ছে 2 নাম্বার মাস, ঘটেছে হচ্ছে 3 নাম্বার মাসে গিয়ে। তার মানে হচ্ছে 23 মার্চ 1972। 23 মার্চ 1972 কি হয়? বিচারপতি আবু সাইদ চৌধুরী তৎকালীন রাষ্ট্রপতির উদ্দেশ্যে 403 সদস্য বিশিষ্ট গণপরিষদ গঠিত হয়। 403 সদস্য বিশিষ্ট গণপরিষদ গঠিত হয়। এই যে 403 সদস্য বিশিষ্ট গণপরিষদ গঠিত হইল, এই গণপরিষদের কাজ কি? এই গণপরিষদের কাজ হয় দ্রুততম সময়ের মধ্যে সংবিধান রচনা করা। এরপর দেখেন আপনার হচ্ছে যে
আমরা কি জানি মুজিবনগর সরকার গঠিত হয়েছিল কবে? মুজিবনগর সরকার গঠিত হয়েছিল 10 এপ্রিল। মুজিবনগর সরকার কবে গঠিত হয়? 10 এপ্রিল 1971-এ গঠিত হয়। এর ঠিক পরের বছর, যেই তারিখে মুজিবনগর সরকার গঠিত হয় তার ঠিক পরের বছর 10 এপ্রিল 1972 কি হয়? গণপরিষদের প্রথম অধিবেশন। গণপরিষদের প্রথম অধিবেশন। গণপরিষদের প্রথম অধিবেশন। গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় কবে? তাহলে 10 এপ্রিল। গণপরিষদের প্রথম অধিবেশনের ঠিক পরের দিন 11 এপ্রিল। গণপরিষদের প্রথম অধিবেশনের ঠিক পরের দিন 11 এপ্রিল 1972 কি হয়? আপনার 34 সদস্য বিশিষ্ট সংবিধান রচনা কমিটি গঠিত হয়। এই যে 34 সদস্য বিশিষ্ট সংবিধান রচনা কমিটি, এই 34 সদস্য বিশিষ্ট সংবিধান রচনা কমিটির আপনার হচ্ছে মূল উদ্দেশ্য থাকে দ্রুততম সময়ের মধ্যে সংবিধান রচনা করা। 403 সদস্য থেকে 34 হওয়ার কারণ অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, এই জিনিসটা আমরা সবাই জানি। তাই 34 সদস্য বিশিষ্ট সংবিধান রচনা কমিটি গঠিত হয়, যার প্রধান করা হয় হচ্ছে ডক্টর কামাল হোসেনকে। প্রধান কাকে করা হয়? ডক্টর কামাল হোসেনকে। একটু মনে রাখবেন সংবিধানের রূপকার বা জনক হচ্ছে ডক্টর কামাল হোসেন। যদি বলে যে সংবিধান আপনার হচ্ছে যে সংস্কার কমিটির প্রধানকে, তখন হবে হচ্ছে আলী রিয়াজ। আলী রিয়াজ হবে যদি আপনাকে বলে সংবিধান সংস্কার কমিটির প্রধানকে। আর এই সংবিধান রচনা কমিটির একমাত্র নারী সদস্য ছিল হচ্ছে রাজিয়া বানু। রাজিয়া বানু হচ্ছে একমাত্র নারী সদস্য ছিল, একমাত্র বিরোধী দলের সদস্য ছিল সুরঞ্জিত সেনগুপ্ত। সো এই কয়েকটা তারিখ তো আপনারা সবাই জানেন, এখানে আপনাদের ভুল হয় না। আপনাদের ভুল হয় হচ্ছে অন্য জায়গায়। এখান থেকে আপনারা হচ্ছে যে শেষের দিক থেকে 3টা তারিখ মনে রাখবেন, এই 3টা তারিখে আপনাদের ভুল হয়। জাস্ট বাংলাদেশের সংবিধান কার্যকর হয় হচ্ছে 16 ডিসেম্বর 1972। সংবিধান কার্যকর হওয়ার সাথে সাথে এই এই দিন কি হয় বাংলাদেশের? 16 ডিসেম্বর 1972 কি হয়? 16 ডিসেম্বর 1972 বাংলাদেশের সংবিধান কার্যকর হয়। 16 ডিসেম্বর 1972 বাংলাদেশের সংবিধান কার্যকর হয়। সংবিধান কার্যকর হওয়ার সাথে সাথে এই দিন, একই দিনে গণপরিষদ বিলুপ্ত হয়। গণপরিষদ বিলুপ্ত হয় হচ্ছে আপনার এই একই দিনে গণপরিষদ বিলুপ্ত হয়। সংবিধান কার্যকর হওয়ার আগে সংবিধানটাকে কি করতে হবে? আমাদের উত্থাপন করতে হবে। সংবিধানটা উত্থাপন করা হয় কবে? এর ঠিক আগের মাসে। আমাদের যে প্রশ্নটা ছিল বাংলাদেশের সংবিধান কবে উত্থাপিত হয়, ওকে, উত্থাপিত হয় হচ্ছে আপনার ঠিক আগের মাসে, আপনার হচ্ছে যে নভেম্বরে। 3 নভেম্বর হচ্ছে জেল হত্যা দিবস, এটা এইভাবে মনে রাখবেন। 3 নভেম্বরের পরের দিন 4 নভেম্বর হচ্ছে, সরি আপনার হচ্ছে যে 4 নভেম্বর হচ্ছে বাংলাদেশের সংবিধানটা গৃহীত হয়। 4 নভেম্বর কি হয়? গৃহীত হয়। গৃহীত হয়। তারও আগে নভেম্বরের আগের মাস কি? অক্টোবর। 16 থেকে 4 বাদ দেন, 16 থেকে 4 বাদ দিলে কত হয়? 12। 16 থেকে 4 বাদ দিলে কত হয়? 12। দেন হচ্ছে যে আপনার আর নভেম্বরের আগের মাসটা কি? নভেম্বরের আগের মাসটা হচ্ছে অক্টোবর। 12 অক্টোবর 1972 এই তারিখে বাংলাদেশের সংবিধান উত্থাপিত হয়। তাহলে প্রথমে সংবিধানটা উত্থাপিত হয় 12 অক্টোবর। দেন গৃহীত হয় হচ্ছে যে আপনার হচ্ছে যে সংবিধানটা 4 নভেম্বর গৃহীত হয়, দেন কার্যকর হয় হচ্ছে 16 ডিসেম্বর। এবার আমরা আমাদের প্রশ্নে চলে যাই। আমাদের প্রশ্নে কি বলেছে? কোন তারিখে বাংলাদেশে সংবিধান গৃহীত হয়? যেহেতু বলেছে গৃহীত হয় কবে, তাহলে হবে হচ্ছে যে আপনার আমাদের আনসার হবে হচ্ছে 4 নভেম্বর 1972। এই দিন হচ্ছে যে বাংলাদেশের সংবিধানটা গৃহীত হয়। ওকে, এরপর যদি আমরা দেখি আমাদের পরবর্তী যে প্রশ্নটা আছে, এই পরবর্তী প্রশ্নটা কি? প্যারোল কি? মামলা বাতিল বা মুক্তি, আদালতের আদেশে মুক্তি, নির্বাহী আদেশে মুক্তি, জামিনে মুক্তি। প্যারোল শব্দের অর্থ কি? একটু আপনারা ঝটপট আনসার করে দেন। ওকে, মোটামুটি সবাই সঠিক উত্তর দিচ্ছে। প্যারোল মানে হচ্ছে নির্বাহী আদেশে মুক্তি।
এরপর যদি বাংলাদেশের প্রধান বিচারপতিকে নিয়োগ দেন কে? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, জাতীয় সংসদ, সুপ্রিম কোর্টের জুডিশিয়াল কাউন্সিল। আচ্ছা, আপনি যদি প্রধানমন্ত্রী হতে চান আপনার বয়স হতে হবে কত? 25 বছর। রাষ্ট্রপতি হইতে চাইলে আপনার বয়স হতে হবে 35 বছর। এর নিচে আপনি রাষ্ট্রপতি হইতে পারবেন না। এরপর হচ্ছে মেম্বার অফ পার্লামেন্ট হইতে চাইলেও 25 বছর হইতে হবে আপনার। অ্যামিকিয়াস কিউই মানে হচ্ছে আদালতের বন্ধু। ওকে, তাহলে বাংলাদেশের প্রধান বিচারপতিকে নিয়োগ দেন হচ্ছে রাষ্ট্রপতি। বাংলাদেশ পোস্টাল একাডেমি কোথায় অবস্থিত? ঢাকা, রংপুর, রাজশাহী নাকি ময়মনসিংহ? বাংলাদেশ পোস্টাল একাডেমি কোথায় অবস্থিত? বাংলাদেশ পোস্টাল একাডেমি কোথায় অবস্থিত? পোস্টাল একাডেমি কোথায় অবস্থিত? বাংলাদেশ পোস্টাল একাডেমি রাজশাহীতে অবস্থিত। বাংলাদেশ জাতীয় সঙ্গীত কোন সুরের অনুপ্রেরণায় রচিত? রামপ্রসাদী, পাশ্চাত্য, কীর্তন নাকি বাউল? এই দুইটা আপনারা বাদ দিয়ে দিতে পারবেন ইজিলি। রামপ্রসাদী বাদ, পাশ্চাত্য বাদ, কীর্তন নাকি বাউল? ওকে, বাংলাদেশের জাতীয় সঙ্গীত বঙ্গভঙ্গের পটভূমিতে 1905 সালে রচিত হয়। এটার রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। ইংরেজি অনুবাদক হচ্ছে সৈয়দ আলী হাসান। মোট আপনার হচ্ছে 25টা চরণ থেকে জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয় 10টা চরণ। আর রাষ্ট্রীয় অনুষ্ঠানে বাজানো হয় হচ্ছে প্রথম 4টা চরণ। এটা হচ্ছে বাউল সুরের অনুপ্রেরণায় রচিত। বাংলাদেশের জাতীয় সঙ্গীতটা কোন সুরের অনুপ্রেরণায় রচিত? তাহলে বাউল সুরের অনুপ্রেরণায় রচিত হচ্ছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত। ওকে, আপনারা যারা শেষ মুহূর্তে আপনাদের সাধারণ জ্ঞানের প্রস্তুতিটা গুছিয়ে নিতে চান, সেটা হোক গুচ্ছ কিংবা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য বা হ্যাঁ, গগন হরকার একটা গান হচ্ছে আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ জেরে। আচ্ছা, আপনারা শেষ মুহূর্তে আপনাদের সাধারণ জ্ঞানের প্রস্তুতি যারা গুছিয়ে নিতে চান, তারা হচ্ছে যে খন্দকার জিকে বইটি হচ্ছে দেখতে পারেন। আপনার হচ্ছে এই 2024-25 সেশনের জন্য আমি আপনাদেরকে বলতে পারি যে আপনাদের জন্য এইটা অনেক হেল্পফুল একটা বই হবে। শেষ মুহূর্তে আপনারা আপনাদের সাধারণ জ্ঞানের প্রস্তুতিটা গুছিয়ে নিতে পারবেন এই একটি বই থেকে। বইটি পাওয়া যাবে আপনার নিকটস্থ লাইব্রেরিতে, অথবা আপনি আমাদের পেজ থেকেও বইটি সংগ্রহ করতে পারবেন। রাজশাহীর আদি নাম কি ছিল? সমতট, রামপুর বোয়ালিয়া, হরিকেল নাকি মহস্থানগড়? রাজশাহীর আদি নাম কি ছিল? রাজশাহীর আদি নাম কি ছিল বলেন? মহস্থানগড় তো না। মহস্থানগড় কোথায় অবস্থিত? বগুড়া। বগুড়ার মহস্থানগড়। এই মহস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? মহস্থানগড় হচ্ছে আপনার মহস্থানগড় করতোয়া নদীর তীরে অবস্থিত। করতোয়া নদীর তীরে অবস্থিত। কোন নদীর তীরে অবস্থিত? মহস্থানগড় হচ্ছে করতোয়া নদীর তীরে অবস্থিত। সমতট। সমতট বলতে হচ্ছে আমরা কুমিল্লা ও নোয়াখালী এই অঞ্চলটাকে বুঝে থাকি। অপরদিকে হরিকেল, হরিকেল বলতে হচ্ছে আমরা সিলেট
ও চট্টগ্রাম অঞ্চলকে বুঝে থাকি। অপরদিকে রামপুর বোয়ালিয়া, রামপুর বোয়ালিয়া হচ্ছে যে আপনার রামপুর বোয়ালিয়া হচ্ছে রাজশাহীর আদি নাম। তাহলে রাজশাহীর আদি নাম কি? রামপুর বোয়ালিয়া হচ্ছে রাজশাহীর আদি নাম। লাল মিয়া কোন শিল্পীর ডাকনাম? মোহাম্মদ কিবরিয়া, মুর্তজা বশির, মোহাম্মদ কিবরিয়া, মুর্তজা বশির, এস এম সুলতান, নাকি হচ্ছে আমিনুল ইসলাম? লাল মিয়া কোন শিল্পীর ডাকনাম? একটু বলেন, লাল মিয়া কোন শিল্পীর ডাকনাম? একজন আমিনুল ইসলাম বলছে, মারছে, মায়েরা লাইছে রে। আমিনুল ইসলাম কেমনে হয় বাবা? অর্নিফা জাহান আমাকে প্রশ্ন করেছে। ঠিক আছে বাবা, তুমি এখন আমাকে প্রশ্ন করতে পারো, কিন্তু পরীক্ষার হলে তুমি আসলে প্রশ্ন করতে পারবে না। ওকে, লাল মিয়া হচ্ছে আপনার এস এম সুলতানের ডাকনাম। সত্যের সত্য সত্যের দেশি ব্যোমকেশ, আচ্ছা, সত্যদেশী ব্যোমকেশ কোন লেখকের সৃষ্টি? সত্যদেশী ব্যোমকেশ কোন লেখকের সৃষ্টি? আচ্ছা, এইটা মূলত হচ্ছে আপনার একটা গোয়েন্দা গল্প। এই সত্যদেশী ব্যোমকেশ হচ্ছে আপনার একটা গোয়েন্দা গল্প, যেটা রচয়িতাকে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, নিহারঞ্জন বন্দ্যোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, নাকি সত্যজিৎ রায়? এইটাতেই সবচেয়ে বেশি ভুল করবে আমি জানি তো, মানে এখানে মোটামুটি উম, কেউ ঘ, কেউ খ, কেউ বা ক, কেউ বা খ। ঠিক আছে, একটা না একটা তো হবেই, তাই না? আচ্ছা, এটা হচ্ছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা একটা গোয়েন্দা গল্প। তাহলে ২৭ নাম্বার কারেক্ট আনসার হচ্ছে ক। বাংলাদেশে প্রথম টেস্ট ম্যাচ খেলে কার সাথে? বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ খেলে কার সাথে একটু বলেন। সহজ করে দেই, প্রথম জয় লাভ করে হচ্ছে ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে। ২০০৫ সালে প্রথম জয়, প্রথম জয়। তাহলে এখন দেখেন, প্রথম টেস্ট ম্যাচ খেলে কার সাথে? বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ খেলে কার সাথে? হ্যাঁ, বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ খেলে হচ্ছে ভারতের সাথে। ২৮ নাম্বার উত্তর হচ্ছে খ, বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ খেলে ভারতের সাথে। এরপর হামাস কি বলেন? হামাস একটা চিকিৎসক দল, একটা গেরিলা সংগঠন, সরোদ বাদক, নাকি তবলা বাদক? হোয়াটএভার, যাই হোক, এই দুইটা প্রশ্ন তো হচ্ছে আপনার হয় না, একটা চিকিৎসক দল হয় না। হামাস হচ্ছে যে একটা গেরিলা সংগঠন। আচ্ছা, হামাস, হিজবুল্লাহ, হুতি, এই তিনটা গোয়েন্দা গেরিলা সংগঠন হচ্ছে ইরান সমর্থিত। এই তিনটা গেরিলা সংগঠনকে কে সমর্থন করে? আপনার হচ্ছে যে আপনার করে আর কি, ইরান সমর্থন করে, বা ইরান সমর্থিত আপনার হচ্ছে গেরিলা সংগঠন। সো এটা একটা গেরিলা সংগঠন, এটা আপনারা সবাই পারবেন, এখানে আর বলার কিছু নাই। কোন দেশের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক নাই? আচ্ছা, বাণিজ্যিক সম্পর্ক নাই, চীন, ভারত, পাকিস্তান, ইসরায়েল। দেখেন, বাংলাদেশের সাথে কোনো প্রকার সম্পর্ক নাই, বাণিজ্যিক দ্বিপাক্ষিক বা কোনো প্রকার সম্পর্ক নাই হচ্ছে যে আপনার ইসরায়েল। যদি বলতো কোন দেশের সাথে বাংলাদেশের বাণিজ্যিক না থেকে দ্বিপাক্ষিক সম্পর্ক নাই, আর অপশনে যদি তাইওয়ান থাকতো তাহলে হয়তো বাংলাদেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক আছে কিন্তু দ্বিপাক্ষিক সম্পর্ক নাই হচ্ছে তাইওয়ানের সাথে। ওয়ান বেল্ট ওয়ান রোড, এটি কোন দেশের কর্মসূচি? যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, নাকি হচ্ছে যে রাশিয়া? ওয়ান বেল্ট ওয়ান রুট হচ্ছে চীনের হচ্ছে যে একটা শি জিনপিং,
চীনের বর্তমান প্রেসিডেন্ট, তিনি হচ্ছে 2013 সালে এই পরিকল্পনাটা গ্রহণ করেছে, ওয়ান বেল্ট ওয়ান রোড। ওয়ান বেল্ট ওয়ান রোড বা আপনার হচ্ছে নয়া রেশম রোড, ওয়ান বেল্ট ওয়ান রোড বা নয়া রেশম রোড, যেটা কিনা প্রাচীনকালে চীনের একটা রোড ছিল, প্রাচীন সিল্ক রোড, যেটা হচ্ছে চীন থেকে একদম আপনার ইউরোপ পর্যন্ত বাণিজ্য করতে পারতো। সেটা নবরূপায়ণ করার কৌশল হাতে নেয় হচ্ছে 2013 সালে, যেটা কিনা হচ্ছে চীনের সবচেয়ে বড় মেগা প্রজেক্ট। এটা দুইটা রোড আছে, একটা হচ্ছে ম্যারিটাইম বেল্ট আর একটা হচ্ছে ইকোনমিক বেল্ট। তাহলে ওয়ান বেল্ট ওয়ান রোড এর প্রবক্তা হচ্ছে যে চীন। লাইসিয়াম শিক্ষা কেন্দ্রের প্রতিষ্ঠাতা, লাইসিয়ামের প্রতিষ্ঠাতাকে একটু উত্তর করেন দ্রুত, লাইসিয়ামের প্রতিষ্ঠাতাকে? আপনারা অনেক পেছনে পড়ে আছেন। আচ্ছা, এই ক্রমটা তো আপনারা জানেন, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, আলেকজান্ডার। সক্রেটিসের শিক্ষার্থী ছিলেন হচ্ছে প্লেটো, প্লেটোর ছাত্র ছিলেন অ্যারিস্টটল, অ্যারিস্টটলের ছাত্র ছিলেন হচ্ছে আলেকজান্ডার। একাডেমিয়া হচ্ছে প্লেটো, লাইসিয়াম হচ্ছে অ্যারিস্টটল। এক্স্যাক্টলি, একাডেমিয়া প্রতিষ্ঠা করেন প্লেটো আর লাইসিয়াম হচ্ছে অ্যারিস্টটল। লাইসিয়াম ছিল হচ্ছে জ্ঞান চর্চার একটা কেন্দ্র। কোন দেশের অধিকাংশ আইন তার প্রথার উপর ভিত্তি করে গড়ে ওঠে? যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স। যুক্তরাজ্যের আইন হচ্ছে, অধিকাংশ আইন হচ্ছে প্রথার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। যুক্তরাজ্যের অধিকাংশ আইন কিসের উপর ভিত্তি করে গড়ে উঠেছে? প্রথার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। মানব সমাজের ইতিহাস মূলত শ্রেণী সংগ্রামের ইতিহাস, এই উক্তিটি কার? লেনিন, চে গুয়েভারা, কার্ল মার্কস নাকি অ্যারিস্টটলের উক্তি? আচ্ছা, মানব সমাজের ইতিহাস মূলত শ্রেণী সংগ্রামের ইতিহাস, মানব সমাজের ইতিহাস মূলত শ্রেণী সংগ্রামের ইতিহাস, এই উক্তিটি কার? আমাদের আর 5টা প্রশ্ন আছে, লাস্ট 5 কোশ্চেন। মানব সমাজের ইতিহাস মূলত শ্রেণী সংগ্রামের ইতিহাস, এইটা কার্ল মার্কসের একটা উক্তি। ওকে, মার্কসের যে মতবাদ, এটাকে মার্কসিজম বলা হয়ে থাকে। ল্যান্ড অফ মার্বেল বলা হয় কাকে? ল্যান্ড অফ মার্বেল, বাহরাইন, ইন্দোনেশিয়া, ইতালি নাকি কিউবা? ল্যান্ড অফ মার্বেল বলা হয় কাকে? ল্যান্ড অফ মার্বেল বলা হয় হচ্ছে মূলত ইতালিকে। ল্যান্ড অফ মার্বেল কাকে বলা হয়? ইতালিকে। তাহলে হচ্ছে কারেক্ট আনসার হচ্ছে আমাদের গ। এরপর যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সংসদের উচ্চ কক্ষের নাম কি? মার্কিন যুক্তরাষ্ট্রের, এটা খুবই সহজ প্রশ্ন, উচ্চ কক্ষের নাম হচ্ছে সিনেট, নিম্ন কক্ষের নাম হচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভস। মার্কিন যুক্তরাষ্ট্রের যে হচ্ছে যে সংসদটা আছে, সংসদের। এরপর যদি আমরা দেখি, পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্ত করেছে কোন প্রণালী? পারস্য উপসাগর, পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্ত করেছে কোন প্রণালী? ওকে, এটা খুবই সহজ, হরমুজ প্রণালী। এবং এই হরমুজ প্রণালীতে আধিপত্য বিস্তার করে, বা এই হরমুজ প্রণালীতে সবচেয়ে বেশি আধিপত্য বিস্তার করে হচ্ছে ইরান, এবং ইরানের আধিপত্য বিস্তার করাকে নিয়েই মূলত এই জায়গায় হচ্ছে ঝামেলা চলে। এবং হরমুজ প্রণালী দিয়ে মূলত চলাচল করে হচ্ছে আপনার তেলবাহী জাহাজ। তেলবাহী জাহাজ মূলত চলাচল করে, তেলবাহী জাহাজ চলাচল করে হচ্ছে এই হরমুজ প্রণালী দিয়ে।
পৃথিবীর দীর্ঘতম নদী নীলনদ কয়টি দেশের মধ্যে প্রবাহিত হয়েছে? 7টি, 8টি, 9টি নাকি 11টি? পৃথিবীর দীর্ঘতম নদী নীলনদ কয়টি দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? পৃথিবীর দীর্ঘতম নদী নীলনদ পৃথিবীর দীর্ঘতম নদী নীলনদ কয়টি দেশের মধ্যে প্রবাহিত হয়েছে? 39 হচ্ছে নীলনদ 11টি দেশের মধ্যে প্রবাহিত হয়েছে। মিশরকে নীল নদের দান কে বলেছেন এটা একটু কমেন্ট করে জানাই দেন। মিশরকে নীল নদের ইতিহাসের প্রথম লিখিত আইনের প্রণেতাকে? হাম্মুরাবি। ইতিহাসের প্রথম লিখিত আইনের প্রণেতা হচ্ছে হাম্মুরাবি। হাম্মুরাবি হচ্ছে ইতিহাসের প্রথম লিখিত আইনের প্রণেতা। ইতিহাসের প্রথম লিখিত আইনের প্রণেতাকে? ওকে, সো এই প্রশ্নগুলো দেখে আপনারা আসলে ডিসাইড করতে পারবেন যে হচ্ছে যে হেরোডোটাস বলেছে মিশরকে নীল নদের দান। যে রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন কি আসলে অনেক কঠিন হয় নাকি হচ্ছে পারার মতো, এই জিনিসটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। দেখেন, রাজশাহী ইউনিভার্সিটি প্রশ্নের ক্ষেত্রে আমার মনে হয় যে রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন আমার কাছে কঠিন লাগে না। এন্ড আমি নিজে যদি বলি, আমার লাইফে ফার্স্ট যে ভার্সিটিতে চান্স পাইছিলাম, যে ভার্সিটির রেজাল্টের পর, সেটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি। সো আমি স্টুডেন্ট থাকা অবস্থায় রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন সবচেয়ে বেশি অ্যানালাইসিস করেছি, এবং টিচার হওয়ার পরে তো আসলে সব ভার্সিটির প্রশ্ন অ্যানালাইসিস করার হয়েছে সবাইকে পড়ানোর জন্য। বাট আমি মনে করি কেউ যদি সিরিয়াসলি রাবির জন্য প্রিপারেশন নেয়, রাবি ক্র্যাক করা তার জন্য অনেক অনেক সহজ। তাই আপনাদের প্রতি আমার পরামর্শ থাকবে, এখনো হোপলেস হওয়ার মতো কিছু হয় নাই। জাবির পরীক্ষা গিয়েছে তো কি হয়েছে, আপনারা হচ্ছে রাবির জন্য মানে ফুললি ডেডিকেটেড ওয়েতে প্রিপারেশন নেন, ভালো কিছু হবে ইনশাল্লাহ। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন, না হয় দেখা হবে পরবর্তী ক্লাসে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, না হয় দেখা হবে পরবর্তী ক্লাসে। ভাই এখন থেকে শুরু করলে পারবো তো রাবিতে? হ্যাঁ ইনশাল্লাহ পারবেন। আমি আমি বলি, কেউ যদি মনে করেন যে আপনি জিরো, হ্যাঁ সাধারণ জ্ঞানের কথা বলি, সাধারণ জ্ঞানে আপনি বললেন যে ভাইয়া আমি জিরো, আমি কিছুই পারি না, আমি কিছুই পড়ি নাই, আমি পড়তে চাই। এখন আপনাকে আসলে ধরেন আপনাকে দৌড়াইতে হবে কত মাইল পথ? আপনাকে 10 মাইল পথ দৌড়াইতে হবে। আপনি 10 মাইল যদি যান তাইলে আপনি জিততে পারবেন। সো আপনার হাতে সময় আছে 2 ঘন্টা। আপনার হাতে সময় আছে 2 ঘন্টা। এখন আপনার হাতে 2 ঘন্টা না, ধরেন আপনার হাতে সময় আছে 20 ঘন্টা, আপনাকে যাইতে হবে 10 মাইল পথ। সো এই 20 ঘন্টার মধ্যে আপনাকে 10 মাইল পথ পার হইতে হবে। আপনার যে একটা ফ্রেন্ড আছে, সে অলরেডি 8 মাইল পাড়ি দিয়ে ফেলছে। এখন আপনি যদি ভাবেন যে আমার ফ্রেন্ড তো কম পড়তেছে, তাইলে আমিও কম পড়ি, তাইলে কিন্তু হবে না। দেখেন, আপনার ফ্রেন্ড অলরেডি 8 মাইল পাড়ি দিয়ে ফেলছে, তার মানে সে অনেক কিছু পারে। আর আপনি জিরো, আপনি জার্নি শুরুই করেন না। আপনি শুরু করলে আপনাকে কি করতে হবে, এই 20 ঘন্টার মধ্যে এই 10 মাইল পাড়ি দিতে হবে। তার মানে আপনাকে এফোর্টটা দিতে হবে একদম ওই লেভেলের। মানে এটা জাস্ট একটা উপমা দিয়ে বুঝাইলাম। আহ চূড়ান্ত আবেদন কেন করেন নাই? চূড়ান্ত আবেদন না করলে তো হচ্ছে যে আপনি হচ্ছে এক্সাম দিতে পারবেন না। চূড়ান্ত আবেদন করে ফেলবেন। সিলেক্টেড হইলে আরো আরো বড় একটা অ্যাডভান্টেজ, রেজাল্টের উপর মার্কস নাই রাবিতে। সো সবাই সবাই রাবিকে সিরিয়াসলি নেন। এন্ড আমার উপর ভরসা রাখেন। ঢাবিতে যেহেতু 28টা কমন পড়েছিল, জগন্নাথে আলহামদুলিল্লাহ সবগুলাই কমন পড়ছে সরাসরি আমার ক্লাস থেকে। রাবিতে একটা হইলেও বেশি কমন পড়বে ঢাবির থেকে, এতটুকু নিশ্চয়তা আমি আপনাদেরকে দিলাম। সো ইনশাল্লাহ ভালো কিছু হবে। পড়তে হবে আপনারা, আমি তো পড়াই দিব, আমি তো আর পড়ে দিতে পারবো না। পড়াটা তো আপনাকেই পড়তে হবে। ইনশাল্লাহ ভালো কিছু হবে, হোপলেস হয়েন না, নিজের বেস্ট এফোর্টটা দেন।
আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আচ্ছা, আর ইউতে ল পাওয়া যাবে ভাইয়া? ল পাওয়ার শর্তটা খুবই সিম্পল, আপনাকে টপ মানে টপ পজিশন হোল্ড করতে হবে। টপ পজিশন হোল্ড করলে আপনি ল পাবেন, কেননা ল থাকে হচ্ছে আপনার সবার শুরুর দিকের পছন্দ। আর রাজশাহী ইউনিভার্সিটির লকে বলা হয় দক্ষিণ এশিয়ার সমৃদ্ধ ল।